শুরু করি আপনার একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে মনে পড়ে। যেখান থেকে আমার মনে আছে সেখান থেকে বলি। যখন আমার 5 থেকে 7 বছর বয়স, তখন আমাদের ছোট্ট একটা সংসার ছিল। আমি একা ছিলাম, আমার বাবা আমার মায়ের নিয়ে একা ছিলাম। আমি একটা মাদ্রাসায় পড়তাম। বাবা কি করতো? বাবা রিক্সা চালাইতো। বাবা রিক্সা চালাতো? আচ্ছা, জি। এটা তো মাদারীপুরের ঘটনা। জি, মাদারীপুরের ঘটনা। ওকে। বাবা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, চালাই আমার ছোট্ট একটা মাদ্রাসায় ভর্তি করছিল। আমি মাদ্রাসায় যাইতাম আইতাম। তারপরে যাই হোক, বাবা দাদা দাদির সাথে একটু ঝগড়া হয়ে ঢাকায় নিয়ে আসলো আমাদের। ওই ছোট বয়সে? জি। আচ্ছা। ঢাকায় না, ঢাকা ইসলামবাগে আমাদের রাখলো। রাইখা ওইখানে একটা মাদ্রাসা আমার ভর্তি করলো, কিন্তু আমি পড়াশোনা করলাম না। কেন? করতে পারি নাই। মানে তো আমার বাবার একটা প্রবলেম ছিল, আমারও প্রবলেম ছিল। কি প্রবলেম? যেমন সে মনে করেন যে একটু অন্য ধরনের ছিল, যেমন এক জায়গায় থাকতে পারতো না। আর তার একটা স্বভাব ছিল যেটা মনে করেন গিয়া মানে তো টানা হেসে একটা স্বভাব আছে না মানুষের। টানা হেঁচড়া, ঠিক আমি বুঝতে পারছি। একটু যদি বুঝিয়ে বলেন, কারণ লেখাপড়ার ব্যাপারটা তো অনেক সিরিয়াস ব্যাপার। এটা না করলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে। এটা নিয়েও কিছু টানা হেঁচড়া, একটু এটা বুঝিয়ে নিয়ে টানা হেসরাটা বলতে কি, আমার বাবা মনে করেন এখন ভালো, আল্লাহ পাক মানে অনেক ভালো করছে, কিন্তু ওই সময়টা উনি মনে করেন যে একটু শেষরা টাইপের মানুষ একটা থাকে না, জি, ওই রকম ছিল। মানুষের টাকা মেরে দিত, একটা আচ্ছা। জিনিস দিলে দিত না, কোনো ওখান থেকে পালাই দিত। আচ্ছা আচ্ছা। এরকম ছিল। এটা কি অভাবের কারণেই হতো? হ্যাঁ, অভাবের কারণে হয়তো। ওকে। তখন মনে করেন আমার একটা ছোট ভাই হইল। পালাই গেলে কি আপনাকে সাথে নিয়ে পালাতে হতো? হ্যাঁ, আমাদের না, ওই সময়টা যখন ওই জায়গা থেকে পালাই গেল, তখন আমার মার আর আমার ছোট ভাইটা 6-7 মাস বয়স হইব। আচ্ছা আচ্ছা। ওই সময়টা মনে করেন আমার বাবা আমাদের সবাইকে পালাইতে একাই পালাইছে। মানে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার কারণে এটা হয়েছিল? টাকার ধার নেওয়ার কারণে না, তো কিছু জিনিসপাতি নিয়ে পালাইছে। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন আমরা মামি, আমার মা, আমার ছোট একটা ভাই, অন্য আর কোন ভাই হয়নি ওই সময়। জি। ইসলামবাগে চুনালার বাড়ি, জায়গাটার নাম চুনালার বাড়িতে আমরা মায়ের নিয়ে, আমি, আমার মা আর আমার ছোট ভাই ওইখান থেকে আসতে দিব না আমাদের, আমরা পলায় আসা ধরছি। ওই সময় আমার এক কাকা হয় আমাদের দেশের, জি। তার নাম হলো সলেগাজী নামে পরিচিত সে সব জায়গায়। সে মনে করেন আমাদের যে মালপত্র ছিল ওটা নিয়ে আমাদের নৌকায় উঠাই দিতে আসছে। আইসা, আপনারা কোথায় যাচ্ছেন? মানে আমরা দেশের বাড়িতে চলে যাব। বাবা পালিয়ে গেছে, আপনারা দেশের বাড়ি যাবেন? জি জি। আচ্ছা। তারপরে সে মানে আমাদের লঞ্চে উঠাই দিতে, সে নৌকা চালায়, তো ওই নৌকা নিয়ে আমাদের উঠাই দিতে আসছে। আমাদের ঘরে এই লোকটা কে ছিল যে আপনাদেরকে তুলে দিচ্ছে? আমাদের সম্পর্কে কাকা হয়, পাশে থাকতো? হ্যাঁ, আমাদের এক এলাকায় পাশে থাকতো সে। তারপর সে মনে করেন আমাদের উঠাই দিতে গেছে। উঠাই দিতে গিয়া মানে আমাদের, আমি ওই সময় আমার পাঞ্জাবি সবকিছু ছিল। জি। তো সব জামা কাপড় সে রাইখা দিছে, কোনো কিচ্ছু আমাদের দেয় নাই। যে আমরা একটা বিছনা পাইতে যে লঞ্চের ভিতরে আসবো, সে সেই জিনিসটাও দেয় নাই। এগুলো রেখে দিয়েছে? মানে সব সে রাইখা দিছে, আপনার বাড়ির ঘরের জিনিসপত্র সব রেখে দিয়েছে? ইত্যাদি যেখানে যা ছিল সে রাইখা দিছে। তখন তো আমার মা অনেক কান্না করলো, আমার বুকে নিয়ে। আমার ছোট ভাইটা ছোট ভাইয়ের বয়স তখন কত? তখন 6-7 মাস। ওকে। কিন্তু তারও একটা বাচ্চা নিতে যে একটা কাপড় লাগে, সেই জিনিসটাও সে দেয়নি। টোটালি সবকিছু সে রাইখা দিছিল। আমরা কষ্ট করে আমার দেশের বাড়িতে আসলাম। আয়সা মনে করেন আমার দাদার কাছে সবকিছু বিস্তারিত হইলা বললাম। বলার পরে আমার দাদা ভাই সে বলল যে আমি নিজেই খাইতে পারি না, তোমাকে খাওয়াবো কই থেকে। ওকে। আমার আম্মুরে মনে করেন যে সে আর পাত্তা দিল না। আমরা বাড়িতে 2-3 দিন থাকি, আমার নানা বাড়িতে কিছুদিন বেড়াইলাম। বেড়াই আমরা মাদারীপুর শহরে, কিন্তু আমাদের ওখান থেকে শহরে যেতে ওই সময় ভাড়া লাগে 10 টাকা। জি। তারপর আমরা দুজন, আমি, আমার মা, আমার ছোট ভাই, আমরা মাদারীপুর আমার খালার বাসা, সেখানে গেলাম। সেখানে কিছুদিন থাকলাম। এর ভিতরে আমার বাবা আবার আসছে আমাদের কাছে। আইসা আবার আমার আম্মুর কাছে মাপ মুখ চাই আসে, আবার আমাদের নিয়ে টুকটাক করে ভালোভাবে চলতেছিল। এইভাবে করে আমরা আবার ঢাকায় আসলাম। মোটামুটি ভালোভাবে চলতেছি, কিন্তু আমার পড়ালেখা হইতেছে না, সেও আমার ভর্তি করতেছে না। তারপরে এইভাবে করে আমি মনে করেন ওই জায়গা থেকে আবার দেশে আমরা আবার চলে আসলাম ঢাকা থেকে। জি। ঢাকা মানিকনগরে ছিলাম, খুব একটা ভালো জায়গায় ছিলাম, খুব ভালোই ছিলাম আমরা। সেইখান থেকে যে কোনো একটা অকারেন্সের কারণে আমার বাবা আমাদের নিয়ে আবার দেশের বাড়িতে চলে আসে। অকারেন্সটা আমি জানতে চাই, যদি আপনার বলতে কোনো সমস্যা না হয়। কি ছিল অকারেন্স? যেমন আমার বাবা একটা মনে করেন যে কোনো একটা মানুষের একটা জিনিস নিয়ে ওই জায়গা থেকে চলে আসে, মানে চুরি করে। জি জি। ওকে। এরকম ছিল। তারপরে আনার পরে আমরা আবার দেশে চলে আসছি। ওই দেশে বৈশা আবার আমার মাদ্রাসা ভর্তি করলো। আমি পড়াশোনা করি, তেমন একটা ভালো না। আমি তেমন একটা দুষ্টামি করতাম, অতিরিক্ত। জি। দুষ্টামি করার কারণে সে মনে করেন আমার অনেক মারধর করতাম। ওই আম চুরি করতাম, এটা চুরি করতাম, ওইটা চুরি করতাম। এই অভ্যাসটা ছিল আমার ওকে। ছোটবেলা থেকে। যেমন মানুষের একটা যে টান্ডা থাকে, ওই জিনিসটা তো পূর্ণ হয় নাই, ওই জিনিসটা আমি এইভাবে করে করতাম। তারপরে মনে করেন এইভাবে করতে 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 আমরা ওই জায়গায় আমি 2 বছর পড়াশোনা করলাম, মাদ্রাসা লাইনে। ওকে। করার পরে আমার যে বাবা, উনি আবার আমাদের নিয়ে চলে আসলো। ওকে। ঢাকায় লুকে কোনাপাড়া কাঠের কোলে। আমরা ওই জায়গায় বেশ কিছুদিন থাকলাম। আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দিল। ওকে। তখন আমরা 3 ভাই। আমার তখন বয়স 12 থেকে 13। ওই সময়টাতে আপনি কোন ক্লাসে পড়ছিলেন মাদ্রাসা, মনে আছে?
ওই জায়গায় কোনো class নুরানি মাদ্রাসায় কোনো ক্লাস থাকে না? কোনো ক্লাস কি ছিল, কোরআন শরীফ মুখস্থ করতে না হতো? না কোরআন শরীফ না। ওটাও ছিল না। না, না। আলেমি লাইনের একটু ভিন্ন ধরনের পড়াশোনা। হ্যাঁ, ঠিক আছে, এটা সম্পর্কে আমারও তেমন কোনো আইডিয়া নেই, বলুন তারপর। তারপরে ওই জায়গায় তখন আমরা হইলো গিয়া 2 ভাই 1 ভাই 3 ভাই হইছি আমরা। আচ্ছা 3 ভাই সবই ছোট ছোট, আমি একটু মোটামুটি বড়। আমার বাবা আমার লেগ মিস্ত্রি কাজে দিয়ে দিল। আচ্ছা, আমার বেতন হলো 600 টাকা মাসে। 600 টাকা বেতন। জি মাসিক। আপনারা তখন 2 ভাই? না আমরা 3 ভাই, 1 ভাই। তখন আরেকটা ভাই হয়েছে? জি জি। ওকে। তখন আমরা 3 ভাই। বাবা তখনও রিক্সা চালায়? হ্যাঁ 12 থেকে 13 বছর বয়স, তখন বাবা রিক্সা চালায়, ওই জায়গায় থাকে। আচ্ছা। একটা রিক্সা কিনছে আমার আব্বা, ওই জায়গায় কিনা ওইটা নিয়ে চালায়। কিনছে বলতে কি কিস্তি নিছে, কিস্তিতে দৈনিক জমার সাথে কিছু টাকা বাড়ায় দিয়া, কিন্তু কিছুদিন চালাইলে আমাদের হয়ে যাবো আচ্ছা। ওই হিসাবে নিচে নেওয়ার পরে ওই রিক্সাটা আমার বাবা চালায়, আমরা থাকি ওই জায়গায় লতাদের বাড়ি নামে কোড়াপাড়া কাঠের পর। জি। ওই জায়গায় বেশ কিছুদিন থাকলাম। আমার এক ফুবা আছে, নাম তার এজাজুল, সে এখন বর্তমান বাহিরে থাকে। সে আমাদের ওই জায়গায় বেড়াইতে গেল। বেড়াইতে যাওয়ার পরে সে মনে করেন আমার বাবার সাথে কি একটা পরামর্শ করলো যে ভাই এই জায়গায় থাকবো না, এই জায়গা না থেকে আন্না আমার লগে বিক্রমপুরে চলেন আমাদের সাথে। ঠিক আছে, তা আমার আব্বা বলে ঠিক আছে যাবো। তারপর একটা পরামর্শ দিল, আমার আব্বার তো একটা স্বভাব আছে আগের, জি, আমার স্বভাব। তো একটা সিডি আছে না, এই সিডি ওই সময় তো অনেক দাম, সিডি গুলা অনেক দামি। ওকে। ওই একটা সিডি ভাড়া নিল, আর একটা হলো কি আপনার যে সাদা কালো টিভি ভাড়া নিল ঘরে দেখার জন্য। আপনার বাবা? হ্যাঁ। ওকে। টিভি আর ওই ভাড়া নিয়ে 2 দিনের কথা ওকে ভাড়া নিছে, কিন্তু তারপরের দিনে আমরা মনে করেন এই বাসা থেকে ওই সিডি টিভি আর ওই যে বেটার থেকে রিক্সা নিয়েছিলাম, ওইটা নিয়ে আমরা মনে করেন টোটালি চলে আসছি। আচ্ছা। কিন্তু সেটা কিন্তু আমরা জানি না। আমার আম্মুরে আর আমাকে ভাইকে কইছি তোরা দেশে যা, তোরা দেশে গেলে আমি কদিন পর তোকে জানবো, এই কথা কইছে মতো আমরা তো দেশে চলে গেছি। মানে এটা ঢাকার ঘটনা? জি জি। আপনাদেরকে এই সিডি মিডিয়া গুলো ভাড়া নিয়ে এসে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিল? হ্যাঁ হ্যাঁ, দেশে পাঠাই দিছে। দেশে পাঠাই দেওয়া কালীন আমার বাবা ওই সব নিয়ে সে মনে করেন চলে গেছে, মানে তো আমার যে ফুবা তার সাথে। আচ্ছা। কিন্তু ওইখান থেকে পলাই গেছে, সোজা কথা। আচ্ছা। পলাই গেছে মতো আমরা তো আবার সেই জায়গায় গেছি। আচ্ছা। কিন্তু সেটা তো আর মনে করেন আমরা জানি না যে জায়গাতে কিছু হয়েছে। গেছি মতন আমার বাবা কে তোর আইসস, হ্যাঁ গেছি মতন মনে করেন আমার বাবা আমাকে সেই দিনকে আবার কাপড় চুপড় মনে করেন লইয়া হ্যান থেকে মনে করেন যে চল বেড়াইতে যাবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার বাবা কিছুদিন পর পরই কিছু না কিছু চুরি করে এবং ওখান থেকে আপনাদেরকে কিছু না কিছু হ্যারাসমেন্টের শিকার হতে হয়। না, ঢাকা হয়তো- থেকে হয় মাদারীপুর, মাদারীপুর থেকে ঢাকা, এরকম শিপমেন্টের মধ্যে থাকতে হচ্ছে। হ্যাঁ হয়তো কিছু চুরি করে কিংবা কারো টাকা মাইরা দেয়, এটাই তো এক ধরনের চুরি করে। জি জি। হ্যাঁ। তারপরে ওইখান থেকে আমাদের নিয়ে আবার বেড়ানোর নাম কইলাম, মানে চল তো ফুবা বাসা থেকে বেড়াই আসি, হ্যাঁ। এই কথা বললাম। নিয়ে গেল বিক্রমপুরে আমাদের। এখন গিয়ে দেখি যে টিভি সিডি ভাড়া আনছিল ঘর, সেই সিডি সেই জায়গায় চালায় না আমার মানে মা। ভাড়ার সিডিটা সে মেরে দিয়েছে? হ্যাঁ। ওকে। এখন আমার মা মনে করেন এইসব নিয়ে আমার আব্বারে কইলো কি তুমি কি ভালো হইবা না, পোলাবান বড় হইতাছে, তুমি কেমনই করবানি। এর লেগে আমার আব্বা আমার মার অনেক টর্চার করে। আপনার সামনে মনে আছে? জি। সেটা মনে আছে কি দিয়ে মেরেছিল বা কি করেছিল? হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। কি করেছিল? ওই জায়গায় যে আমার মা মনে করেন যাই কথা কইতাছে, এখন তো এখন এই জায়গাতে মেহমান হিসাবে গেছি, আমার মারে দইরা নিয়া ঘরের ভিতরে নিয়ে মনে করেন আমার মার এই জায়গায় একটা গুছা দিছে, ইস। এই জায়গায় একটা গুছা দিছে, আমার মার এরকম খুলে গেছে এই জায়গাটা। আর অনেক মারছে, মারানে আমার মা মনে করেন যে সোজা অজ্ঞান হয়ে গেছে ওই জায়গায়। তারপরে আমার যে ফুগুর যে ননস আছে, হ্যাঁ এরা মনে করেন আমার মারা সুস্থ করছে। তারপরে মনে করেন যে আমার বাবারে বললো যে কি করবা, তা আমার বাবাকে আমি এখানে থাকুম, এই জায়গায় করলাম আমরা। ওকে। তাহলে আমরা 400 টাকা 300 টাকা ভাড়া দিয়ে জানি ওই জায়গায় একটা রুম লইছিলাম, নিয়ে ওই জায়গায় আমরা থাকতেছি। ওই জায়গা থেকে ওই রিক্সা বেচা ওইখান থেকে বালিগাঁও গেলাম আমরা। বালিগাঁও গিয়া মতি মিয়ার বাসায় আমার বাবা একটা রুম লইলো, এই জায়গায় আমরা ভাড়া থাকুন। মানে ভাড়া লইলো আমার বাবা ওই জায়গায় এত ভালো, আমার বাবার মুখে এত রস আল্লাহ পাক দিছে, খুব সুন্দর। তারপরে মতি মিয়ার মন জয় করে ফেলাইছে। হে মনে করেন নতুন 20টা রুম উঠাইছে, 20টা রুমের ম্যানেজার বানাই দিল আমার বাপের। ওকে। ওকে। 20টা রুমের ম্যানেজার বানাই দিল, হ্যাঁ বাড়ির যে জায়গা সম্পত্তি দেখা দুহার দায়িত্ব দিয়ে দিল। হ্যাঁ করলো কি এই জায়গায় থাকতেছে, আমরা থাকতেছি খুব আনন্দে, অনেক ভালো আছে এই জায়গায়। আমার একটা দর্জি মাস্টারের কাম দিল, মানে আমার এই মাস্টার নাম ছিল বাসার মিয়া। ওকে। এই জায়গায় কামে দিছে, আমি কাম করতেছি, হাতের কাম টুকটাক শিখতেছি। মনে করেন যে এরকম করে ভালোই চলতেছি। 4-5 মাস বা 6 মাস হয়ে গেছে। জি। আমি ব্লাউজ টুকটাক সিলাইতে পারি এই সময়টা, ব্লাউজ এই ছায়া এসব সিলাইতে পারি। ওকে। ওই অবস্থা আমার বাবা মনে করেন একটা মহিলার সাথে একটা রিলেশন জড়াই গেছে। মহিলার সাথে একটা রিলেশনে জড়িয়ে গেছে। জি। আপনার মা কি তখন ওখানেই থাকতো? জি আমাদের সাথেই থাকতো। ওকে। তখন কিন্তু আমার আরো এক ভাই হয়ে গেছি, মানে 4 ভাই? আমরা 4 ভাই। আচ্ছা। তারপরে আমার ওই জায়গায় আমার আব্বু মনে করেন যে একটা রিলেশনে জড়াই গেল। পাশের ঘরের একটা মহিলা, তার একটা বাচ্চা আছে। মনে করেন যে ওই সময়টা মনে করেন যে আমার মার বয়সী, জি। আর আমার যে সে যে মহিলার সাথে সম্পর্ক করে ওই মহিলা আমার দাদির বয়সী। জি। ওই মহিলার সাথে যে একটা সম্পর্ক জড়াই গেল, এক এক করে 1-2 করে সবাই জানাজানি হয়েছে এই জিনিসটা। এলাকার মানুষ জানাজানির পরে আমার মনে করেন যে আমার আব্বুরে একটা কিন্তু প্রেশার সৃষ্টি হয়ে গেল। কিন্তু আমার ঘরে এখন আব্বু বাজার করে না, খাওন দেয় না, আমরা মনে করেন 2-3 দিন না খেয়ে থাকি, আচ্ছা। এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেল।
অনের পরে মনে করেন আমার আম্মু করলো কি বাড়িওয়ালার কাছে বিচার দিছে। বাড়িওয়ালার কাছে বিচার জি, দিল। আচ্ছা। বাড়িওয়ালার একটা ছেলে আসল পান্না নামের, তার কাছে বিচার দিছে। মানে পান্না ভাই আবার ওই এলাকার মনে করেন যে ভালো একজন গণ্যমান্য ব্যক্তি, মানে নেতা টাইপের। তারপরে সে ওই জায়গায় বইয়া তারা সব লোকজন মিললা না আমার আব্বুরে ধরবো, আমার আম্মুরে মাইরে আমার আব্বা এই সব কথা কইছে দেখে ওর কাছে বিচার দিছে দেখে আমার মায়ের মাইরা মনে করেন আমার আব্বা হাকুল করে লাইছে। তো আমার মা অজ্ঞান হয়ে গেছে। আমার মায়ের অজ্ঞান করে ফেলানোর পরে আমি কান্দা শিক্ষা দিছি, লোকজন আইসে দৌড়ে, লোকজন দৌড়ে আসে মতন টিম দেওয়া বেড়া দেওয়া থাকে, বেড়ার উপর আমার আব্বা লাভ দিছে। লাভ দিয়ে মনে করেন বেড়া বাইঙ্গা আমার আব্বা আজকেও গেছে কালকেও গেছে। এই যে পলান মনে করেন আর আমার বাপের ওই জায়গায় কোনো খবর আবর নাই। ওইখান থেকে আবার মনে করেন সব মাল টুকটাক যা ছিল বিক্রি করে দেয় দেনা দিয়া আমার ঘরে যা ছিল মানুষের কাছ থেকে মাপ মুখ চায়া পায় হাতে দুইলাম, এখান থেকে আমরা বাইরে এসেছি। আসার পরে আবার দেশে গিয়া আমার দাদারে বললাম যে দাদা আমার মা মুগিয়া বললো যাব্বা এই ঘটনা আপনার বলা আবার ইয়া করছে এক মহিলার হলে ভাই কে গেছে, আমরা কেমন করবো সাইডটা বলা বললে আমি কি বলবো। মহিলাকে নিয়ে ভেগে যায় সে। হ্যাঁ হ্যাঁ, মহিলার হলে আমার হাজবেন্ড ছিল না? কার? হ্যাঁ ওনার হাজবেন্ড ছিল। তো হাজবেন্ড কি করেছে ওই সময়? কিচ্ছু করেনি, কিচ্ছু করতে পারেনি। আচ্ছা। ওই মহিলার বাড়ি আবার ছিল খুলনাতে। তারপরে মনে করেন গিয়া সে করলো কি চলে গেল, আর আমরা দেশে গিয়ে আমার দাদার এই কথা বললাম। আমার দাদা আমাকে কোনো পাত্তা না দিয়া হ্যার কথা হইলো গিয়া আমি নিজেই বাঁচি না, তোমাকে দিন করতো না, আমার বাড়ির তুমি বাবা পারলে তো খাইয়া যাও, না পারলে এখন যাও, এরকম করে আমাকে বাড়ির থেকে বাইর করে দিল। আমার আম্মু করলো কি ওই অবস্থায় আমাকে নিয়ে 2 দিন একদিন থাকলাম, একদিন আমার নানা বাড়িতে থাকলাম 3 দিন, এই 4 দিনের দিকে থাইকা পরে 5 দিনের দিন আমরা মনে করেন যে গেলাম মাদারীপুরা শহর। আমার খালা থাকে 2 জন ওই জায়গায়, সেই জায়গায় গিয়ে আমার মা কাজ নেয়। আচ্ছা। কিন্তু ওই যে ঈদ খোল ভাঙ্গে না, আমার মা কোনোদিন এরকম কষ্ট করে নাই, কিন্তু এই ঈদ ভাঙ্গার কাজ নেই। তখন আপনি কি করতেন? তখন আমি বেকার, কিছু করি না। তখন আপনি কিছুই করেন না? না, এই জায়গা থেকে তো চলে গেলাম, আমি যে কাজ জানি সেই জায়গা থেকে চলে গেলাম। ওইখানে আমার মা গিয়া ঈদ ভাঙ্গার কাজ নেয়। ঈদ ভাঙ্গার কাজ নিয়ে আমার আম্মু মনে করেন এই আঙ্গুলটা আমার আম্মুর ভাঙ্গা যায়। আচ্ছা আচ্ছা। ভাঙ্গা যাওয়া আমার আম্মু কাজও করতে পারে না, ওই মানুষের বাসায় মনে করেন থালবাড়ি হয়ে দেয়, এরকম করে কিছু জুটলে খাই, না জুটলে না খাই থাকি আমরা। তো কেউ কিছু খাইতে দিলে দেয়, না দিলে নাই, এরকম আমরা ওরকম করে 10-15 দিন না খাওয়াই। যেমন সারাদিন একবেলা খাইতেও পারছি, এমন দিন খাইতেও পারি নাই। আমার খালু আছিল, সেও অসুস্থ মানুষ, কর্ম করতে পারে না, মানে আমাদের পুরো যে আমরা যার কাছে আশ্রয় নিছি এরা আমাকে থেকে বেশি মরা এই পরিস্থিতিতে। তারপরে গেলাম ওই জায়গায়, এখন আমি কি করুম কোনো কাম বেচতে পারি না। তাহলে আমার খালাতো ভাইরা ওই জায়গায় চলাঘাট আছে মাদারীপুরে, লার্কি ঘাট, ওই জায়গায় গিয়ে চলা টোকাইতাম। চলা টোকাইয়া আমি তো লার্কি আছে না, ওই লার্কিরি টোকাইতাম। লার্কিরি টোকাইয়া আমরা বিক্রি করতাম। যেমন 5 কেজি 6 কেজি লার্কি তো আইনা আমাদের ওই জায়গায় একটা পতিতালা আছে মাদারীপুরে, শুনছেন বোধহয় একটা পতিতালা আছে। ওই পতিতালার ওই জায়গায় আমরা লার্কি মাথায় করে নিয়ে যেতাম। নিয়ে গেলে ওই পতিতালার যে মেয়েগুলা ছিল ওরা কিন্তু আমাদের কাছ থেকে লার্কি গুলা 4 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা 1 টাকা এরকম দিয়া ওই সময় কিন্তু কেনার পরে আমরা ওই টাকাটাই মনে করেন জোগাড় করে আবার বাজারে যাইতাম আলু তরকারি টুকাইতে। ওই যে পাইকারি বাজার আছে, ওই পাইকারি বাজারে একটা আলু পইরা থাকে, একটা পটল পইরা থাকে, একটা বেগুন পইরা থাকে, এসব একটা মরিচ পইরা থাকে, ওইসব টোকাইতাম। টোকাই ওই যে প্রতিটায় নিয়ে বিক্রি করতাম। বিক্রি করলে মনে করেন সারাদিন ঘুরে 8 টাকা 10 টাকা বিক্রি করতে পারতাম, 4 বার 5 বার টোকাইয়া। 2 টাকা 3 টাকার বেশি বিক্রি করতে পারতাম না, ওই সময় জিনিসের অনেক দাম কম তো। তারপরে নিয়ে ওইগুলা বিক্রি করে আমি একদিন প্রথম দিন আমার লাইফে যেদিন প্রথম, সেদিনকে আপনার 4 টাকা লার্কি বেচছিলাম, আর ওই 6 টাকা হইলো গিয়া তরকারি বেচছিলাম। আচ্ছা। বেচে 10 টাকা আমার মার কাছে নিয়ে দিছে। আমার মা আমারে জড়াই ধরে অনেক কান্না করছে, অনেক কান্না করে আমারে বলছে যে ইমাম বাবা আমরা কেমনি বাঁচুম, আমি ঘুমের দিকে আল্লাহ থাকাইবো না। আমি এই কথাটা ভাই আমি আজকেও বলতে পারি না, আমার এখনো মনে হয় সে কথাগুলা, আর যে কথাগুলার কারণে মনে করেন আমি আজকে এই পজিশনে দাঁড়াইছি। মা কতটা অসহায় হলে একটা সন্তানকে জড়িয়ে ধরে এই ধরনের কথা বলতে পারেন, এবং একটা সন্তানের মন যখন কিশোর মন, সেই সময়টাতে কতটা কষ্ট পায় একজন মানুষ। ওর বয়স কিন্তু এখন 30, ও এখনো যখন বলছে তোর গলাটা কাঁপছে। প্রিয় শ্রোতা, আমরা আরেকবার বলছি, আজকের এই যে অপ্রিয় সত্য আপনারা শুনছেন সেটা দুর্ধর্ষ একটা অপ্রিয় সত্য কনফেস। যারা খুব সরল মনের, দুর্বল চিত্তের, তারা এই স্টোরিটা না শোনাটাই ভালো। আমরা তাদেরকে নিরুৎসাহিত করবো আজকের এই অনুষ্ঠানটি না শোনার জন্য। বলুন তারপরে আমার মা আমার যারা কান্নাকাটি করলো, আমি মনে করেন এরকমই করি টুকটাক করে করতে করতে আমার খালা আমার লেগে একটা কাজ ঠিক করলো, হোটেলে কাজ। হোটেলটা আমাদের মাদারীপুরে যে প্রতিটা ওই জায়গা থেকে 2 মিনিট দূরে, মানে হাইটা যেতে হয়। একটা 2 মিনিট দূরে গেলেই একটা দোকান, মানে হিন্দুর হোটেল, ওটা হলো সাধু শাহ লোকটার নাম, এখনো বাইচে আছে কিন্তু তার দোকানটা নাই। তার ভাইয়ের নাম যদু শাহ। তারা 2 ভাই আমার বাবার সমতুল্য, তার আমি তাদের ইজ্জত করি, এখনো করি, আর চিরজীবন করুন। তাদের কারণে আমি বেশ কিছুদিন বাচ্চা ছিলাম খুব ভালোভাবে। তারপরে তারা মনে করেন আমার 20 টাকা হাজিরায় সে আমার নিল, নিয়া 3 বেলা খাওয়া মূল্য 20 টাকা করে তোরে দিব।
আমার খালারে কইলাম, আমার খালা আমার নিয়ে দিল। আমার সত্যি সত্যি দিছে, কিন্তু ফিনিশিং পর্যায়ে সে আমার প্রায় 1 মাসের টাকা মাইরা দিছে, কিন্তু একটা বেতনটা দেয়নি, আমার দোকান থেকে বাইর করে দিছে। বাইর করে দিছে আমার কোনো অপরাধ না, সেই কারণে কিন্তু সে আমার বাইর করে দেয়নি। বাইর করে দিছে, আমি মনে করেন গিয়া অন্য জায়গায় কাজ ঠিক করে বাইরে গেছে, এর থেকে বেশি বেতন পাইছি মতো। এই কারণে আমি চলেছি, আমার টাকাটা আজ পর্যন্ত দেয়নি। আমি ওই জায়গা থেকে একটা কাজ ঠিক করলাম কি, তখন ভাই টাকার প্রতি আমার লোকটা অনেক, জি যে আমাদের ঘরে বাজার চলে না, ভাত খেতে ভাত পাই না। আমার মা কষ্ট করে পরের কাজ করে, ইট ভাঙ্গে, অনেক কষ্ট জীবন। তো টাকার প্রতি আমার অনেক লোভ ছিল ওই সময়টা। জি। তারপরে আমার একজন অফার করলো কি, ইমাম তুমি কি আমার সাথে কাজ করবা? কে ছিল এটা? এটার নাম হলো বুলু মামা। বুলু মামার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? ওই জায়গায় তার একটা দোকান আছে, সে আপনাকে বললো যে তুমি কি আমার সঙ্গে কাজ করবে? তুমি কি আমার দোকানে কাজ করবা? আমি বললাম কি কাম মামা? কয় আমার লগে থাকবি দোকানে, আমার লগে তোর লগে আরেকজন আছে, ওই থাকবো, তাই মনে কর তোরা দুজনে রাতের দোকানদারি করবি। ওকে। আমি বললাম ঠিক আছে মামা, করবো। কত করে দিবেন? কয় সাধু কত করে দেয়? আমি বললাম হয়তো আমার 3 বেলা খাওয়া লয় 600 টাকা মাসে দেয়। কয় তাহলে আমি তোর 3 বেলা খাওয়া মূল্য টাকা দিন 1200। আমার কাম করবি? আমি বললাম হ্যাঁ মামা করবো। করুম মতন কষি মতন, হ্যাঁ তো মনে করেন যে কয় তাহলে ঠিক আছে, কবে তো নাবি? আমি বললাম কবে তো নাবি আমনে কোন? কথা কালকে তো নিয়ে। আমি আবার সাধু মামার কাম ছেড়ে দিয়া এই বুলু মামার কাছে গেলাম। বুলু মামার কাছে গেছি, এটা হলো মদের দোকানের কাজ, মদ বেছে না, বাংলা মদ। এই বাংলা মদের দোকানের কাজে গেলাম। আচ্ছা। কাজে যাওয়ার পরে এই জায়গায় মনে করেন যে 2-3 দিন ভালোই দোকানদারি করলাম। দোকানদারি করে এই জায়গায় মনে করেন যে মদ করতো, মদ করি, এই কথা কয়ে লাভ নাই। জি। ভালো নাই, ভালো দেখে না, মন্দ দেখে না, ধাপ ধুপ মাইরা বসে, গায়ে হাত তুলে বসে। হ্যাঁ। ওকে। আবার মনে করেন যে এই যে 10 টাকা ছিঁড়ে আনতে দিল, আনতে দেরি হইলে মা তুলা গালাগালি করে। আর আমার ওই সময় হিসাবটা কি করতে, আমার মা আমার দুনিয়া, আমার মার দিলে কেউ কোনো কথা বলে তখনও বাবার কোনো খোঁজ নেই আপনার? না না, বাবার কোনো খোঁজ নাই ওই সময়টা। জি। তারপরে এরকম করে ওই জায়গায় মনে করেন কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে আমার এক কাস্টমারে মারলো। তা আমার মনে করেন যে মাথা গেছে অনেক গরম হয়ে, যে আমার মারা তুলা যা বাসায় মারা তুলা যে গালিতে ওই গালিটা দিছে, আমার মনে করেন যে মন মেজাজ গেছে খারাপ, মন মেজাজ খারাপ হয়ে গেছে মতন। আমি মনে করেন মদের বোতল দিয়ে দিছি, মারি দিছি। মারার পরে হয়তো মনে করেন যে পুরো চিল্লালিছে, আর আমি এখান থেকে প্রমাণ দিছি। মেরে দৌড় দিয়েছে? হ্যাঁ, মাইরে দৌড়। আর খারাইনি মতন। আর হ্যাঁ কোনো কাম কাজ করতে পারি না, পরে কি করুন। এই মনে করেন যে আমাদের ওই যে প্রতিতলাটা আছে, ওটার ভিতরে একটা কাজ নিলাম, দোকানে, খিচুড়ির দোকানে। ওকে। খিচুড়ির দোকানে কাম দিলাম। এখন তো মনে করেন ওই জায়গায় ওই কথা কয়, ওই কথা কয়, কি রে শোনা তুই তো ভালোই, হ্যান ত্যান, এরকম কত বিভিন্ন ধরনের কথা। মানে পতিতালয়ে কাজ দেওয়ার পরে? জি জি, এই প্রতিতলায় ছেলেরা যেরকম কথাবার্তি জি এরকম কয়। তা কনের পর মনে করেন যে আমার অবতার আমার লগে পরিচয় হয়ে গেছে না সবার লগে, আমার লগে মনে করেন যে ওরা খাওয়া করতো, আমিও করতাম। প্রথম মনে করেন গিয়া ওই জায়গায় 6-7টা মেয়ে আসিল, ওর ভিতরে একটা মেয়ের নাম হলো সুমি। ওকে। মেয়েটা আমারে কয় ভাই তোমার বাসা কোথায়? আমি বললাম যে বাসা বিসিক মাঠে থাকি আমরা। আমি গেলাম আপনাকে বাসা কই আপা? কয় আমার বাসা গোপালগঞ্জ। আচ্ছা। এরকম কথাবার্তা করার পরে সে আমারে বললো কি, দেখতে তো তুমি ভালোই, বিয়া শাদী করছো। আমি কি আমার কি বিয়ার বয়স হয়েছে আপনি কেমন মনে হয়? কিন্তু আমি কিন্তু ওই সময় হাফ প্যান্ট পরি। আচ্ছা আচ্ছা। হাফ প্যান্ট পরি, কিন্তু ওই জিনিসটা আমি বুঝি না, আবার টুকটাক বুঝিও, কিন্তু ওই সব কোনোদিন আমার হয় নাই। ওকে। তাও আমার বললো কি যে ঠিক আছে আমার ঘরে 1 প্লেট খিচুড়ি নিয়ে আসিস। আমি আবার মনে করেন মালিক গিয়ে বললাম যে মানে আপনি ওদের কি কাজটা করতেন ওই সময়? খিচুড়ি দিতাম ঘরে ঘরে। ঘরে ঘরে খিচুড়ি দিতেন, এই কাজটা করতেন? হ্যাঁ, আচ্ছা খিচুড়ি দোকানে কাজ করতাম। আচ্ছা। ঘরে ঘরে গিয়ে খিচুড়ি দিয়ে দিত। Okay. আবার অনেক সময় মনে করেন আমার 5 টাকা দিত, আমি ওকে জিনিসপাতি আইনা দিতাম কিনা, জি। এরকম করতাম। তারপরে ওই মেয়েটা আমারে জীবনে ফার্স্ট মেয়েটা আমারে বললো কি এদিকে গেছি নতুন কয় বইলাম। তখন আমি কোনো নেশা পানি করি না। আচ্ছা। কয় ল সিগারেটটা খা, 2টা টান দে। তারপর? তাও আমারে বললো কি যে ঠিক আছে আমার ঘরে 1 প্লেট খিচুড়ি নিয়ে গেছি নতুন কয় বইলাম। কয় ল সিগারেটটা খা, 2টা টান দে। আমি বললাম না আমি সিগারেট খাই না। খাইয়া দেখ মজা পাবি। তাই দিলাম। দিয়া তো কাছতে কাছতে আমার দম শেষ। তারপরে সেদিনকে গেলাম, পরে ম্যাডাম আমার প্রথম কয় এনে বইছি। বহার পর আমার জড়াই ধরছে, জড়াই ধরে অনেক সময় কষ্ট করতে, আমি সরমে আমি গাইরে গেছি, পুরা সরম আমার ভিতরে। এদি কি করে না আপনি ছাড়ান আমার, এমন করেন। করার পরে কয় কি আরে বলো রে, এখন তুই এত বস্তু দিলাম বছরে কত বড় হয়েছে, তুই কেন তোর বোঝার তোর বয়স হয় তুই বুঝোস না? হ্যাঁ এদিকে এতে যে কত মজা গেলেই বুঝতে পারবি। কি কথা কইয়া সে আমারে মনে করেন জ্ঞান যেভাবে হোক ওই কাজটা আমাদের রয়েছে। মানে আপনার ইচ্ছা ছিল না, তার ইচ্ছাই? তার ইচ্ছায় এই জীবনে ফার্স্ট আমার এই কাজটা হয়েছে। হওয়ার পরে মনে করেন আমি ওই জায়গায় তো এখন আমার ওই যে রুচিটা, ফার্স্ট রুচিটা তো আমার ভিতরে রয়ে গেছে, কি মজাটা পাইলাম। আমার মনে করেন ওর কাছে মাঝে মাঝে পাই দেয়, মাঝে মাঝে দেয় না। তাই ওই যেদিন না দেয় সেদিনকে তো আরেকজনের কাছে যেতে টাকা দিয়ে। তারপরে আমি মনে করেন এখন মাঝে মাঝে যেরকম যাই। এরপরে হঠাৎ একদিন আমার বাবা এসে পড়লো। আচ্ছা। হঠাৎ আমি ওই জায়গায় কাজ করতেছি, আমার বাবার দেখি ওই যে জায়গায় যে পতিতার ভিতরে আমি কাজ করি ওইখানে আপনার বাবা এসছে? হ্যাঁ, ওইখানে একটা দোকান আছে, পাঠা ছাগল আছে না, পাঠা ছাগল পালে কমলাবাড়ি এলির ঘর, এটার নাম হলো কমলাবাড়ি এলির বাসা।
এর আগে বাবার সঙ্গে আপনার কতদিন যাবত দেখা সাক্ষাৎ নেই? প্রায় তো 1-1.5 বছর। 1-1.5 বছর যাবত দেখা সাক্ষাৎ নেই, ওখানে দেখা হচ্ছে বাবার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আমি দেখি কি ওই জায়গায় আমি গেছি খিচুড়ি নিয়ে যায়, আমি মনে করি একটা হাফ প্যান্ট পরা সাদা আর একটা সেন্ডো গেঞ্জি গায়ে, আমি যাইতাছি কমলাবাড়ির ওই জায়গায় গামছাড়া আড্ডা ঝুলাইতে ঝুলাইতে গিয়া তো আমি কইতাছি, আমি তো একটা গালি দিয়ে গেছি আমার হ্যাঁ আমি নানি কইতো যাই হ্যাঁ গালি দিয়ে গেছি যে এটা বাই কর। আমার মানে প্লেট আপনার বাবাকে শোনায়? না আমি তারা দেখি নাই। আচ্ছা, না দেখেই আপনি বলছেন এটা? ওকে, তারপর? হ্যাঁ, আমি তো যাই মনে করেন হাফ প্যান্ট পরে একটা পাও চোখের উপরে উঠাই দিয়া আর ওই যে টেবিলের উপরে ঠাকুর দিয়ে কই দিয়েছি এই বাই কর এটা। কিন্তু আমার যে প্লেট থোয়া গালি দিয়ে কইছি যে প্লেট ওটা বাই কর। ওকে, কইছি মতন মনে করেন যে কয়ারে গোলাম বাইর করতেছি খারাপ এই কথা ওকে আমার বাইর করে দিয়েছে। আয় হ্যাঁ, আমি আর ঘরে ঢুকছি, ঘরে ঢুকে গিয়ে দিই আমার বাবা ওই জায়গা বসা দেখা আমি আর কোনো কিছু কই না, আমি ওই জায়গা থেকে লগলাগ বাইরে আয় বসে। বাইরে আয় আমার খালার কাছে বললাম যে খালা আজকে দেখলাম আব্বারে ওই জায়গা। ওকে, আমার খালা কি কইছে না কইছে আমি জানি না। পরে সন্ধ্যাবেলা গিয়ে দেখি কি আমার বাপে আমার মায়ের পায়ে হাতে ধরতেছে, আমার খালার কাছে যাইতেছে। আমি সন্ধ্যাবেলা আমার বাসায় গেছি। মানে আপনার বাবা? হ্যাঁ, ওকে, যাই দিই আমার মার পায়ে হাতে ধরে, আমার খালার পায়ে হাতে ধরে, সবার পায়ে হাতে ধইরা টইরা রাজি রুজি কইরা কিন্তু অনেক রিকোয়েস্ট কইরা কি করছে। তারপরে আমার মা গেল না, আমার বাপে আবার চইলা গেল। আবার চলে গেল এখান থেকে? হ্যাঁ, যাওয়ার পরে কেমনে 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 যোগাযোগ কইরা জানি আমার মার লাগে যোগাযোগ কইরা আমি ভালো একটা সম্পর্ক কইরা আমারে কইলো কি ইমাম তুমি খুলনায় আও, আমার Okay. কাছে আয়। ওকে, পরে আমি খুলনা রূপসীতে গেলাম। রূপসীতে গিয়ে আমি তো একটা বাসায় আমার নিল, আমার নিয়ে পরিচয় করে দিল, এটা তোমার খালা, এটা তোমার নানি, এটা তোমার মামা। হ্যাঁ থাও। তো হ্যাঁ 4-5 দিন বেড়াইলাম। বেড়ানোর পরে আমার মানে তো ভালো লাগলো না ওই জায়গাটা। ভালো না লাগলো না, আমি আবার মনে করেন আস্তে আস্তে চলে এলাম। কয়েকদিন থাকে 4-5 দিন বেড়াই আবার চলে এসে। চলে আসার কিছুদিন পরে আমার বাবা আবার আইসে, মানে তো আমার মার কাছে আবার আইসে। আইয়া অনেক পায়ে হাতে দইরা রিকোয়েস্ট টিকোয়েস্ট কইরা বলে বই না আমরা থাকুন আল্লাহ আমরা খুলনায় থাকি। আমাদের অল ফ্যামিলি নিয়ে খুলনা দৌলতপুর শহরে নিয়ে গেল মহাসিম মোড়। ওই জায়গায় গিয়া মনে করেন আমি আবার একটা হোটেলে লাগলাম, মাসে 600 টাকা বেতন, 3 বেলা খাওয়ালাম। ওকে, এরকম করে ওই জায়গায় প্রায় বছর খানিক আমার বাপে থাকছে, আমরা সবাই থাকছি। থাকার পর ওই জায়গায় একটা ঘটনা ঘটলো কি একটা মার্ডার হইল। মার্ডার হল? জি, ওই এলাকায় একটা মার্ডার হইলো, মার্ডারটার সাথে আমার বাবা জড়িত। কিভাবে জানলেন? ঘটনাটা কি ছিল শুনি। ঘটনাটা ওই জায়গায় তপন নামের একটা ছেলে যারে জব কইরা বস্তা বইরা ফালাই দেওয়া হয়েছে। আপনি ইচ্ছুকে দেখেছিলেন না গল্প শুনেছেন? না, আমি চোখে আপনি কি দেখেছেন? আপনি কি করেছেন? কি দেখেছেন সেই সময়টা? মানে তো বস্তা বইরা লোকটারে ফালানো আমার মা দেখছে, আমি দেখছি, আমার ছোট ভাইরা দেখছে, সবাই দেখছে। ওকে, তপন নামে লোকটাকে আপনি চিনতেন? হ্যাঁ চিন্তাম। কি করতো লোক? আমি ভাই বলে ডাকতাম তাই। কি করতো? রাজনীতি করতো। তপনের সঙ্গে কি আপনার ফ্যামিলির কোনো যোগাযোগ ছিল? না, আমার আব্বার সাথে ছিল, নাম দেখলে কিরে কেমন আছো সেই কথা জিগাইতো। ওকে, আমি তো মোটামুটি খারাপও ছিল না, ভালো একটা ছিল না। শুনি। তারপর? ওই তপন মার্ডার হয়ে গেল। হ্যাঁ, ওই লোকে কোন জায়গায়, এটা হইলো গিয়া আপনার খুলনা কৃষি কলেজের সাইডে আর একটা স্কুল আছে ওই জায়গায়। ওকে, আরে মারা হয়েছে একটা স্কুলের সাথে বিনা মানে স্কুলের সাথে হয়েছে। আচ্ছা, মাইরা বস্তা বইরা আমার বাবার রিক্সা দিয়ে নিয়ে ফালানো দিয়েছে। বুঝছেন কথাটা? Okay. এই জিনিসটা পরে আমি শুনতে পারছি যে তার রিক্সা দিয়ে করছে, তাই কারণে অ্যারেস্ট করছে। ওকে, সে করলো কি মনে করেন মার্ডার হইলো, শুনলাম পুরা জমজমাট হয়ে গেল এলাকার ভিত্তি। তারপর যেদিন মার্ডার হয়েছে তারপরের দিনকা যারা যারা মিলা মার্ডার করছে, ওই যে যন্ত্রপাতি যে ছুরি চাকু গুলা যেটা মারছে, মায়েরা আবার যে রক্তটা ওইটা তো মনে করেন যে হলুদ আছে না, হলুদ দিয়া রক্তটা ডাইকে থুয়েছে। এই হলুদের প্যাকেট আবার যেটা দিয়ে জব করছে ওই জিনিসটা সব এক জায়গায় কইরা একটা দোকানের ভিতরে ছিল। ওকে, দোকানটা হইলো গিয়া হানিবগো দোকান। কিন্তু ওই সময়টা টাইগার হানিফ নামে অনেকে চিনত না। আমার বাপে গিয়ে সেই দোকানে পরের দিনকে যেদিন মারা বেশি তার পরের দিনকে আমার বাপা ওই দোকানে গিয়ে ক্যাশে হয়েছে। দোকানটা কিন্তু যারা মারছে তাদের সাথে আমার বাবার ভালো সম্পর্ক, তাই সে গিয়ে তাদের দোকানে বসছে বৈশা। তো তার তো একটা পাওয়ার আছে, দোকানে দেখা গেল লগের বন্ধু বান্ধব না, এই হিসাব করে একটা পাওয়ার পাইয়া সে গিয়ে দোকানে বয়াবে আলান দিয়া বয়া কথাবার্তি কইতাছে একলা একলাই দোকানে। এর ভিতরে সিভিলে পুলিশ গেছে, পুলিশ গিয়া দেখে যে হ্যারে বহা জিজ্ঞেস তোমার নাম কি? আমার বাবা বলছে আমার নাম খোকন। রোজ আমার নাম খোকন। ও তুমি এখানে কি করো? দোকান কি তোমার? সে আবার কইছে কি হয় দোকান আমার। যে আমার কইছে হ্যাঁ মনে করেন দাঁত করে হ্যান্ডকাপ লাগায় ফেলাইছে। ওকে, সিভিল ছিল পুলিশ? হ্যাঁ, তারে হ্যান্ডকাপ লাগায় ফেলাইছে মতো এই মনে করেন যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুরা দোকান সার্চ করে তারপর ওই যে তাদের যে ছুরি চাকুগুলা জি, ওইগুলা সম্পূর্ণরূপে দোকানের ভিতর টিকা পাইছে। আচ্ছা, পাওয়ার পরে আমার আব্বুরে ধরে নিয়ে গেল পুলিশে। এখন তো আমাদের কোনো কষ্টের শেষ নেই, আমরা তো অনেক কান্নাকাটি করতেছি, এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, আমার মা করে আমি করি। করার পরে আমার বাবা তো জেলে চলে গেছে। আপনারা এখন ওনার জন্য স্টেপ নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, যে আমি কেমন ছাড়াই দেবো না হ্যাঁ। ওকে, পরে মনে করেন কি করুন, এখানে অনেক সব আমার মা অনেক কান্নাকাটি, অনেক নেতা ফেতার কাছে গেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। আমার মা মনে করেন যে অনেক
এখন এই বাসায় কাজ করে, ওই বাসায় কাজ করে, এটা করে ওটা করে, কিন্তু বাসায় বাসায় কাজ কইরা জি। মানুষের বাসা রান্না কইরা আমাকে 2-4টা ডাল ভাত খাওয়ায়। এখন আমার ভাই হইলো 4টা, 4 জনের পেট তার গরম ছিল। তারপরে আমার মার হঠাৎ করে একটা অসুখ হইলো, জ্বর। আমার ছোট ভাইটা যেমন কাটে যায় এমন বমি করে, 3 নম্বর ভাইটার নাম রিয়াদ। তারপরে এখন মনে করেন ওরা ডাক্তার দেখাবো না, আমরা ভাত খাবো না, বাপের দেখতে যাইবো আমার মা। কিন্তু আমি ভাই আমার বাপের, আমি আমার বাপের যে 7 মাস জেল খাচ্ছে, আমি আমার বাপের মুখ একদিন জেলে গিয়ে দেখি নেই। আচ্ছা, কে আমার মনে হয় এই কষ্টগুলা, এই কষ্টটার কারণে আমি আমার বাপের মুখ একদিন জেলে গিয়ে দেখিনি। আমার মা আমার কাছে তোর আব্বা তোকে দেখতে এসেছিল, আমি যাই না, বুঝছি না, আমি এর মুখ দেখবো না। আমার এখন কি করবো, আমি 20 টাকায় হোটেলে চাকরি করি, ঘর ভাড়া ওই সময় 600 টাকা না 700 টাকা দেয়। ওকে। তাই ঘর ভাড়া দিতে হয় 600 টাকা। আমার মায়ের কাম করে মনে করেন কয় টাকা পায়, আমি দিই মাসে 600 টাকা করে। আর খাওয়ান দাওয়ান যা খাই, একটা রুটি মনে করেন পারলে চুরি করে নি, কিন্তু দেয় তার মালিককে দেয়, ওকে। ওই একটা রুটি চুরি করে বলে দেয় ভাইগুলিকে। মানে নিদারুণ কষ্টে দিন কাটছে আপনাদের। অনেক কষ্টে। আবার ওই সময়টা মনে করি যেমন রাত দিন 24 ঘন্টা মানুষ ডিউটি করে না, আমি 24 ঘন্টা ডিউটি করছি একটানা 7 দিন পর্যন্ত। আচ্ছা, আমি তো দিনে করছি এই দোকানে, রাত্রে করছি পাশের আর একটা দোকানে, এরকম করে 7 দিন পর্যন্ত কইরা আমি পরে অসুস্থ হয়ে পড়ছিলাম। ওকে। তারপরও ভাই আমি চাইছি আমার সংসারটা চালাইতে, আমার বাপ মা লইয়া, আমার মায়ের নিয়ে, আমার ভাই বোন নিয়ে আমি সুখে থাকতে চাইছি। এরকম করতে করতে দেখি কি ভাই আমি আর পারি না, আমি পারি না, আমার অনেক কষ্ট। আর আমার মা পরের বাসায় কাম করে আমার অনেক কষ্ট লাগে। মানুষের বাসায় কাজ করলে আমি দেখছি তো আমার খালারে কতজনে কত কিছু গালা গেল, আমার মার হয়তো করে ভাই। আমি এই জিনিসগুলো দেখে আমার অনেক কষ্ট হইতো। কষ্ট হওয়াকালীন একদিন আমার যে দোকানের কামটা আছে না, আমি ছাইড়া দিছি। অসুখের কারণে আমি দোকানের কাজ ছেড়ে দিয়ে বাসায় বহা, তখন তো আমার মায় ভাতও খাইতে পারতেছে না, আর কামই করে না। আমি তো কাম করতে পারি না, যে দৈনিক 20 টাকা দিতাম ওটা তো দেওয়া বন্ধ হয়ে গেছে। জি। খামো কি এখন? ওই সময় চালের কেজি 10 টাকা 11 টাকা। ওকে। তারপরে হঠাৎ একদিন আমার মনে হইলো কি আমি একটা বড় মাছ দিয়ে ভাত খাইতে পারতাম কড়া, 10 অসুখের থেকে জ্বরের উঠটা আমার মনে হইলো এই জিনিসটা, যে আমি কড়া একটা বড় মাছ দিয়ে কড়া ভাত খাইতে পারতাম। আমার মার আমি বললাম কি মা তোমার একটা কথা কমু? কয় কি বাবা ক? আমি কি মা আমার মনে হয় যে আমি এত বড় একটা মাছ দিয়ে ভাত খাইতে পারতাম। আমার মা আমার জড়াই দিরা কান, আমার ছোট মাছ যাবে এটা জড়াই দিরা কান দেখ বাবা রে বড় মাছ কেমন কবা আল্লাহ লেগছে, আমরা বড় মাছ পাইম কি মা, আল্লাহ যা ছোটা এই তো খাইতারি না। এই কথাটা কোনের পরে আমি মনে করেন আর কিছু কইলাম না, আমি কান জায়গাটা খুঁয়া রইলাম। ডাইল ছিল এই যে বড় বুড়ের ডাইল আছে না, বড় বুড়ের ডাইল রান ছিল মা পাতলা কইরা, ওটি দিয়ে ভাত খাইয়া ঘুমাই দিছি। ওকে। পরের দিনকে ওই ফ্রিজে জাগো বাসা জাগো মেসে কাজ করে আমার আম্মু হেরা মাছ আনছে, বড় মাছ, বুঝলেন, বড় মাছও আনছে। আর আল্লাহর এই কাম মনে করেন যে ওই ফ্রিজ গেছে নষ্ট হয়ে গেল। আচ্ছা। একটা রুই মাছ বড় আর অনেকগুলা তেলাপিয়া মাছ কিনে আনছে মতন অনেক মাছগুলা রাখবো কই থেকে, ফ্রিজ তো নষ্ট হয়ে গেছে। জি। আর আমার মা করছে কি ভাই যা সব আবার হ্যাগো কাছে জমা দিয়ে ভাই ফ্রিজ যখন নষ্ট হয়ে গেছে বাইজা থুইলে আর নষ্ট হইব না, এ আর রাখে। হেরা কইছে কি ভাবি বাইজা থুমু কদিন আর খাইমু কদিন, এত আমদানি আমাদের গুড়া গাড়া লিয়া খাইয়ালা, এই কথা কইছে মতন না। আমার মায় প্রথম না কইছে, পরে হক হয়ে লইছে। আইন না মনে করেন যে ভাই তো দিছে মতন, আমি যদি খুশি আমি তো মাছ বড় মাছ কই ফেলা। পরে মাছ খাইছি, কিন্তু খাওয়ার পর আমার একটা মনে হয়েছে কি আল্লাহ আমার মাকে আবার আমার খালার মতো চুরি করলো। কথাটা হচ্ছে আমার খালা মাঝে মাঝে একটু তরকারি চুরি করে না আমার খাওয়াইতো। ওকে। যেন কাজ করতো মন থেকে, আমি আবার এই জিনিসটা আমার মনে হইতে পারি আল্লাহ আমার মাকে আবার আমার লিগে চুরি করলো। পরে মায়ের বললাম মা তুমি পাইছা তুমি কি চুরি করে আনছো? পরে আমার মা আমার বাবা তুই কইলি কি এই আগে আমি করতে পারিবা? আমি বললাম কে মা তুমি, আমি তোমাদের খাইতে চাইছি কাল তুমি আজকে লইলা, এটা তো তুমি চুরি না করলে তুমি আইলো করতো। আমার মা কয় না বাবা এই ঘটনা, মানে নষ্ট মাছটা আপনাদেরকে দিয়ে দিয়েছে। জি জি জি। ওকে। ওকে। পরের দিনকে খাওয়া দাওয়ার পরের দিনকে আমি আবার এখন আমি সুস্থ হওয়ার পরে আমি আবার এই দোকানে কাজে গেলাম। এই জায়গায় একটা ছেলে আবার কাজে আইলো, বাদশা করে নাম, আমার থেকে উঁচা লম্বা বেশ পরিষ্কার, আর বাইরে হইলে কুষ্টিয়া বেড় আমার। জি। 12 মাইল। ওই জায়গায় ছেলেটা কাজে এলো, পাশে আবার একটা নতুন দোকান হয়েছে, ওই দোকানে আবার একটা ছেলে কাজে এলো, রাসেল করে নাম। আচ্ছা। তখন রাসেলের লোক আমার লাগে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, বাদশার লোক আমার লাগে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমরা সবাই এক কর্মের মানুষ, কর্ম করি, আমার দোস্ত কই আমি আরো দোস্ত কই, তো খুব ঘনিষ্ঠ হয়ে গেলাম আমরা দুজনে। তো আমার সেই বন্ধু যে রাসেল, ও মনে করেন একটু উগ্র টাইপের ছিল। উগ্র? হ্যাঁ উগ্র টাইপের, মানে অনেক রাগ ছিল, দুমদাম মাইরে বইতো যারে খুশি আর। আমি আমার বাবা নাই আমি অতটা ছিলাম না ওকে তখনটা। তারপরে ওই ধরনের ছিল, আমার কেউ কিছু কইলে ওই মনে করেন যে জ্ঞানজাম করতাম আমার পক্ষ হইলে, আর এই বাসাও করতো। তো এইখান থেকে ওই রেল লাইনের সাইডে বস্তির মতো কইরা একটা ঘর উড়ায় থাকতো মিলনের মা, মিলনের বড় বোন, মিলনের ভাবি, জি, ওরা সবাই থাকতো মতো। তা আমরা মনে করেন যে সব বন্ধু বান্ধবের একটা দল করে না, জি, আমরা এরকম একটা দলের ভিতরে ছিলাম সবাই।
দল হয়ে গেছিলাম, আমরা একটা গ্রুপ হয়ে গেছিলাম 7-8 জনে মিললাম। ওকে। গ্রুপ হওয়ার পরে ওই আমরা মনে করেন যে এখানে সতনী করতাম, এটা করতাম ওইটা করতাম, ওই পোলাগানি মারতাম ধরতাম, কিন্তু কেউ কিছু কইলে ধুমধাম মারতাম। আচ্ছা। তখন তো আমার বন্ধু বান্ধব হয়েছে, আমি আর কেউ ডরাইতাম না। ওকে। আর আমার যখন কিছু চেক দিব আসে আমার মা, এই মা তো থাকে বাসা, মাকে আমার দিকে খেয়াল রাখে, আমি মনে করেন উড়কি দুড়কি মারামারি করতাম। দৌলত পুলিশ টানে গিয়া, দৌলত পুলিশ টানে বা খাইলাস পুলিশ টানে গিয়া বা মহাসিং মোড়ের ভিতরে রেল লাইনের ভিতরে মনে করেন ধুমধাম মারামারি করতাম। কোনো বলা মানে আপনার থেকে তুই কইলে মারামারি করতাম, মারতাম। এমন করতে করতে আমার লগে ভাই, আমি নাম কইতে চাই না, একটা গ্রুপ হইল গিয়া মিল্লা গেছে, আর আরেকটা গ্রুপ এন্টি গ্রুপ, কিন্তু 2টা গ্রুপ মিলে আইছে আমার লগে। হ্যাঁ। নামটা একটা নাম হইল আরেকজনের নাম হইল 2 গ্রুপ ছিল। হ্যাঁ, ওকে। এই 2টা গ্রুপ ছিল। তাই আমি মনে করেন এই গ্রুপের লগে আমি জড়াই গেলাম। আচ্ছা। জড়াইনের পরে জড়াইলাম কেমনে, ওই আমার যে বন্ধুরা আছে ওর লগে হের লগে খুব একটা ভালো সম্পর্ক ছিল, একটা ছোট ভাই করতো। তো আমি করলাম কি, ওই দিনকে রেল লাইনের ওনে আমার লগে মনে করেন একটা ছেলের লাগে ঝগড়া পাচ্ছে। আমি মনে করেন ছেলের মনে গ্যালাস আছে না, গ্যালাস ভাঙ্গে ইচ্ছা মতো পারে, গ্লাস ভেঙে ইচ্ছে মতো তাকে পেটালেন? না, তাহলে পার দিছি গ্যালাস দিয়া, তাহলে তো কেটে যাবে। কেটে দিয়ে গেছে ডানা উনার ভিতরে এডি কিন্তু এই ঝগড়াঝাড়ি থেকে এরকম করে ফেললেন? হ্যাঁ। মানে আপনি তো একটু উগ্র ছিলেন না, এরকম উগ্র কেন? ওই যে আমার যে এখন তো আমার দল আছে, আমার তখন বন্ধু বান্ধব আছে প্রায় আমার 8-10 জন। এখন 8-10 জন মিলে আপনাদের কাজ কি ছিল মূলত? 8-10 জন ওই মিলে যে হোটেলে কাজ করতাম, কি করতেন? হোটেলে কাজ করতাম, হোটেলে কাজ করতেন, জি। বয়ের কাজ করতেন, হ্যাঁ, হ্যাঁ। আর এইসব কাজ করে বেড়াতেন? হ্যাঁ। আচ্ছা। ওই কেউ কিছু কইলে মনে করেন আর মারতাম। ওকে। আবার ওই যে আমার ওই যে বন্ধুরা আছে, জি। অনেক তো ট্রেনিং প্রাপ্ত আগের থেকে, ওকে। ওই রেল লাইন দিয়ে কেউ গেত আছে, আমি ছোট কিন্তু ছোট হলে কেউ কলিজা জোর আছে, এরপর ওরে পাই আমি অনেক জোরে গেলাম আমার কলিজা। ওকে। রেল লাইন দিয়ে কেউ যাইতেছে, ডাক দেওয়া হয় খারাপ কথা কই শুনতেছিস না, এই কথা কই ধরি মনে করেন মারতাম, ধাপ ধুপ করে মারি, টাকা নিয়ে নিতাম। এরকম করে মনে করেন গা 2 টাকা নিতাম কারো কাছ থেকে। মোবাইল সময় তো 1600 মডেল আর 1110 ছাড়া অন্য কোনো মোবাইল ছিল না, আচ্ছা। ওইসব নিয়ে নিতাম। এটার পর আমি সোজা টোটালি আমার বন্ধুরা আছে, বুঝতে নিলে টাকা পাওয়া যাবে। এই আমি কিন্তু আস্তে আস্তে খারাপ জগতে চলে যেতেছি। এরকম করে আমার ওই সময় 4টা মোবাইল নিছি মানুষের কাছ থেকে, 4টা মোবাইল আর টাকা নিছি প্রায় 10-15 হাজার টাকা টোটালি মিলে নিয়ে আমি মনে করি যে চলতাম। আর কিন্তু আমার একটা কথা কি, আমি আমি কোনোদিন আমার মার আমি 1 টাকা আমার হারামের টাকা খাওয়াই। ওকে, বলুন আপনি। হ্যাঁ, শুনছি আমরা। তারপরে আমি ওরকম করতাম, ওই টাকা দিয়ে কি করতাম, নিজে অনেক মুস্তি করতাম, কাপড় চোপড় কিনতাম, ঘুরতাম। ওই জায়গায় আমাদের রেস্তোরাঁ একটা হোটেল আছে, ওই জায়গায় গিয়ে খাইতাম। ওকে। আবার ওই খুলনা ফুলতলা একটা জায়গা আছে, ওই জায়গায় যেতাম মুস্তি করার লিগা, আনন্দ করার লিগা যেতাম। এরকম করতে করতে ওই আমার করলো কি, ওই হেল লগে যে নামটা বললাম আপনার কাছে, জি, তার লগে আমার পরিচয় করাই দিল। সেও আমায় খুব ভালো জানে এখন থেকে, তো ছোট ভাইয়ের মতো। একদিন আমি তো আর তার সরি ভুলে গেছি, একটা কথা পিছিয়ে ভালাই পেয়েছি যে উনারে আমি ওই আমার কইছে দোস্ত হেল লাগে আমার লাগে পুরা ঘনিষ্ঠ। হ্যাঁ, আমার ছোট ভাই চোখে দেখে, তাই তোর তো ছোট ভাই চোখে দেখবো, তুই এত ডরাস কি? কে এটা? এটা হলো আমার বন্ধু রাসেল। যে এই কি উগ্র ছিল? হ্যাঁ, ওই উগ্র ছিল। ওকে। ভাই আমার এই কথা গেলে তুই ডরাস কি লেগা? আমি আবার করছি ওই দোকানে আবার একদিন হ্যাঁ আইসে, কয়েকটা গ্লাস দিয়ে পানি দিত। কে এটা যে আসছে? যার কথা বললাম আমি, যে সে যার কথা বললে আপনি আরেকবার বলেন, কে এটা? পরিচয়টা দেন আমাকে। কোন এখানে এসছে? জি। এবং তখন আপনাদের এন্টি গ্রুপ ছিল? না, সে আমার পক্ষ ছিল। সে আপনার পক্ষে ছিল? জি। আর ইকবাল হুজুর আর হইলো আলাদা গ্রুপ, আলাদা গ্রুপে ছিল। জি। পরে ভাই হ্যাঁ আমার দোকানে এলো কি, জি, পানি খাইতে। ওকে। এই ছাড়া দিকে আমি আবার গেলাম, কি হয়েছে? গ্লাসটা দিয়ে গ্লাস পানি দিয়ে দিনি। আমি এরকম 5 ধারে পানি চাই, দাঁড়ে কেমনি করছি, চ্যাংরা আমার গ্লাস দিয়ে দিত। একেবারে সব পানি নেই, এই কথা করছে আমার ঠাডা এক ঠাকুর দিছি মতো। আমি মনে করেন গ্লাস ভাঙি আগুলি একবার পারতে আমার, তুই আমার চিনস, তুই আমার তুই কেডা? আমি ছোট ভাই, কিন্তু আমি কিন্তু জীবনে দেখি। জি। আরে আমি কইতাছি যে তোর আমি পাতা মারলাম। ওকে। এই কথা কইছি মতন হ্যাঁ আমারে একটা ঠাকুর দিয়ে কয় তুই কেডা? পরে আমি যেই কথা কইছি এই কথা আমার টান দেওয়ার বুকে ভিতরে নিছে নিয়ে কয় তুই হ্যাঁ দেখছিস কোনোদিন? আমি কই দেখছি না মানি, হ্যাঁ লোক আমি বইয়া দৈনিক 2 বেলা নাস্তা করি, আর তুমি আমার এই কথা কো। হ্যাঁ কিন্তু আমার বাপের বসি, কিন্তু আমি হ্যাঁ কিন্তু তুমি কইরা কইতাছি কোন পাওয়ারে পর পাওয়ারে, এই কথা বলে আমি বলতেছি। ওকে। বলার পরে তাই মনে করেন আমার কয় তুই এদিকে আয়, দোকান লাগবে না, আমার ধরে রেল লাইনের উপরে লয়ে গেল। ওকে। আমার মালিকে চায় রেছে চুপ করে, কিন্তু কিছুই করে না। লয়ে যাওয়ার পরে কয় তুই যে আমরা বেসোস, এই লোকটা দেখছিস কোনোদিন? আমি কইলাম কি দেখুন না মানি, আমি হের লগে দৈনিক 2 বার দেখ, 2 বার খাওয়া দাওয়া করি এক লগে, ঠিক আছে? আমি আর ছোট ভাই, আবার মিশা কথা বস। এই কথা কই আমার মার সব মাথার একটা মেশিন বাই করে আমার দেখছো সেটা কি একটা চাপ দিন আমরা হিমুতে বেরিয়ে গেল। মিশা তো কি হের লাগে নাস্তা খাইছো একদিন, তারপর আমি ওইটা দেখে ডরাইছি। আমি বেশি না ভাই, সত্যি কথা আমি দেখি না, আমার নাম টিপে রাখাই নাম আপনি ভাঙাতে উনি আপনাকে নিয়ে গেছে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। ওকে, ভেরি ইন্টারেস্টিং।
পরে আমার এগুলো তুই আর দেখছিস কোনোদিন? পরে আমার এই মেশিন দেখানোর পরে আমি বললাম না ভাই, আমি তো এটা কোনোদিন দেখি নাই। রাসেল আমার বন্ধু, ঠিক আছে, কয় ও তা তোর কথাই কয় যে তুই এই চ্যাংরা। আমি কোন চ্যাংরা ভাই, এটা কি কইলেন? পরে কয় তোর নাম কি? আমি বললাম ইমান। কয় ভাই আমার লগে, ঠিক আছে। পরে রাসেল ভাই একটা মোবাইল দিছিল, হ্যাঁ রাসেল তো ফোন দিল, রাসেল তুই কই আয় তো? রাসেল আয় তো আরে মনে করেন পাজা আরে ভাই আপনি আনে। পরে আমার কথা চিনো গেছিলাম এই ভাই এই কথা কোনের পর আমি কই ও এই ঘটনা, এর লেগে তো আমার এই কামটা করছে, এটা তো সাহস পাইতো না। নাহলে আর কাহের নাম করবো আমার কি মারতারে? পরে আমার কয় তুই এই হোটেলে কাম করস কি? আমি কি করুম ভাই, গরিব মানুষ, খামু কি কইরা? কয় তোর আর হোটেলে কাম করন লাগবো না, তুই আমার লগে থাকবি, তুই আমার ছোট ভাই, শহরে সবাই চিনাই দিব। এই খোকন আপনাকে এটা বলবো। জি, তুই আমার ছোট ভাই, আমার লগে থাকবি, আমার লগে খাবি, তোর জেনে যা লাগে আমি দেখব। প্রিয় শ্রোতা, আমরা বুঝতেই পারছি যে ব্যাকগ্রাউন্ড আসলে কি এবং এই ছেলেটি এখন কোন দিকে যাচ্ছে। সেজন্য ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনের অপ্রিয় সত্য অপরাধগুলো উপস্থাপন করার জন্য। সো উই রিভিল দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টোরি। এবার আমরা অপরাধের দিকে যাব এবং দ্যাট ইজ কি বলার আছে, দুর্ধর্ষ, ভয়াবহ। আমরা বারবারই বলছি, যদি আপনার সেন্সটা একটু দুর্বল হয়, যদি আপনি একটু দুর্বল হার্টের হয়ে থাকেন, তাহলে আজকের স্টোরিটা আপনার না শোনাই ভালো, বিকজ দিস ইজ রিয়েলি টাফ স্টোরি টু লিসেন। তারপরে বললো যে তুই আমার লগে থাকবি, সমস্যা নাই, রাসেলের লগে যোগাযোগ রাখিস, রাসেলের লগে যে কোনো জায়গায় রাসেলের লয়ে যাবি, তুই রাসেলের ছাড়া চলিস না, যেহেতু এলাকায় তুই আমার নাম বাংলায় কাজ, রাসেলের লয়ে থাকি সবসময়। আমি গেলাম ঠিক আছে ভাই। এই মনে করেন যখন রাসেলের টিকা আস্তে আস্তে আমি এর কাছে ঘনিষ্ঠ বেশি হয়ে গেলাম। আচ্ছা, আস্তে আস্তে কাজ করতে 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 কাজ করতাম কি, হ্যাঁ আমার কাছে কিছু জিনিস দিত, জিনিসটা আমি জায়গায় জায়গায় নিয়ে দিয়ে দিতাম। কি জিনিস এগুলো? মেশিন দিত। মেশিন? জি। মানে অস্ত্র? জি। ওকে। হ্যাঁ আমার কাছে মেশিন দিত, আমি নিয়ে মনে করেন ফুলতলা দিয়ে যেতাম, জয়সর দিয়ে যেতাম, এখান দিয়ে মনে করেন যে কৈলাসপুর দিয়ে যেতাম, চিত্রালী হলের পিছনে দিয়ে যেতাম, এরকম জায়গায় জায়গায়, ওখান দিয়ে খুলনা কৃষি কলেজ, দুলাপুর কৃষি কলেজ আছে, সেই জায়গায় নিয়ে যেতাম, এক এক জায়গায় 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 নিয়ে যেতাম। তারপরে এইসব দিয়ে আসতাম, দিয়ে আসার পরে এক এক করতে 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 মনে করেন আস্তে আস্তে আগে বাড়িতে বাড়িতে বছর দুই হয়ে গেছে। কাজই ছিল আপনার শুধু মেশিন দিয়ে আসা? হ্যাঁ দিয়ে যেতাম। ওইটাও কি পাইতেন আপনি? টাকা পয়সা কিছু হ্যাঁ, পাইতেন? টাকা পয়সা দিত, ক্ষমতা এটা দিয়ে আপনার চলতো? হ্যাঁ হ্যাঁ। নাকি আপনি তখনও হোটেলে কাজ করি, হোটেলে কাজ করেন, তার পাশাপাশি এটা করেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। রাত্রে হইলে এটা করি, কিন্তু আর ওই হাইটে যে টাকা পয়সা দিত ওটা আমি মুস্তি করতাম, শুধু হাইটে আমি আনন্দ করতাম, আচ্ছা আচ্ছা। ভালো মন্দ জিনিস খাইতাম, আর প্রতিতলায় যেতেন? হ্যাঁ, আর ওইখানে যাইতাম আর মনে করেন জুয়া খেলতাম। জুয়া খেলা শুরু করলেন? আচ্ছা। হ্যাঁ, জুয়া খেলা শিখলাম। হ্যাঁ, আমার একদিন বললো কি, ইমাম এদিকে আসো, গেলাম, রাসেলটা ডাক দিল, আমার ডাক দিল, আবার ওই যে বাদশা নামের যে ছেলেটা ছিল ওরা ডাক দিল, তারপরে আরো মানে মোটামুটি আমরা 12-13 জন ডাক দিলাম। জি। ডাক দিয়ে গেলো আজকে একটা কাজ আছে। কি কাজ? যে ওই ঘটনা গাজী সাহেবের লোক ওই জায়গায় অমুক জায়গায় থাকবো, যায় সেমনি যে যেমনি পারো, যারে জেনে পাস উনি ওটাই, জেনে জেনে পাঠ ঠিক বুঝি নাই কিন্তু যারে যে জায়গায় যে অবস্থায় পাস ওই অবস্থায় ফালাই দিবি, কোনো কথা নেই। মানে কি গুলি করতে বলতেছে? হ্যাঁ মানে কোন একটা জায়গায় গিয়ে গুলি করতে হবে? হ্যাঁ, Okay. যারে যে অবস্থায় দেখো ওই অবস্থায় গিয়া ফায়ার করবি, এরকম একটা কাজ আপনাকে বললো? হ্যাঁ। ওকে। মোট আমরা লোক হলো 13 থেকে 14 জন। তো আমরা ঠিক আছে ভাই, সমস্যা নেই, গেলাম। যাওয়ানোর পরে মনে করেন আমি ঠিক ওই কাজটাই করলাম। না দাঁড়ান, কিন্তু তার আগে আমার তো জানতে হবে, আপনি কোনো জিজ্ঞেস করলেন না এই কাজটা আমরা কেন করতে যাচ্ছি? না, না। কোনো জিজ্ঞেস নাই? কিচ্ছু জিজ্ঞাসা করিনি, ওকে। সে শুধু বলছে আমরা গেছি। আমি বিস্তারিত বর্ণনা শুনতে চাই, বলুন। সে আমাদের ডাক দিল হইল গিয়া ওই দৌলতপুর মহাসি মোড় দিয়ে নদীর পারে যাওয়ানো একটা জেডি আছে, জি। জেডির উপরে ডাক দিল। ওকে। আমরা জুটমিলের জেডির উপরে গেলাম। আচ্ছা। জেডির উপরে গিয়া ওই জায়গায় বসলাম। ওকে। বসার পরে 10 থেকে 20 মিনিট পরে সে আসলো। আসার পরে আমাদের সবাই নিয়ে বললো যে এই ঘটনা, আজকে তো তোকে সবাই একটা কাজ করামো, কাজটা করে দিবি আমার। আচ্ছা। কাজ ভাই কয় এই ঘটনা আমার যে সমস্যা করছে ওরা ও যারা যারা পাস যেমনি পাবি জেনে, এখন আমি যাবো ঠিকানা দিয়ে দিই, ওরা সব ওই জায়গায় মিটিং করতেছে, ওই মিটিং অবস্থায় গিয়া তোরা মনে করেন যে হামলা দিবি। আচ্ছা। হামলা দিবি, যা যে অবস্থা থাকে ওই অবস্থা ফায়ার করবি। এই গ্রুপটা সম্পর্কে কি সমস্যা ছিল ওর? কিন্তু বিরুদ্ধ দল তো তারা। আচ্ছা, বিরোধী দল ছিল? জি। আপনাদের বিরোধী দল? হ্যাঁ, তারা বিরোধী দল। বিরোধী দল কি অর্থে? মানে কাজকর্মে কোনো বিরোধ ছিল? ওরা কি হ্যাঁ। কাজ করতো, আপনারা কি কাজ করতেন? কাজকর্মে কি, এই আমরা যে কথাটা কই, কিন্তু সে এমনি মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু সে আমার জানা মতে ভাই কোনদিন কোনো গরিবের বেড়ে লাথি দেয় নেই। না, এটা হচ্ছে আপনার যে বস, সেটা তো অন্য বিষয়, কিন্তু আপনাদের সাথে তাদের বিরোধটা কি নিয়েছিল? তাদের বিরোধটা কি নিয়ে, আমরা তো দুইটা সরকার নিয়ে যে বিরোধটা আছে না, এইটাই। মানে আপনারা দুই দল দুই পক্ষের ছিলেন? হ্যাঁ, দুই দল দুই পক্ষে ছিলাম। আর এর লেগে মনে করেন যার জোর যার মূল্য তার, আচ্ছা। এই অবস্থায় চলতো। পরে মনে করেন পাড়াইলো, গেলাম, গিয়া মনে করেন যে ওই জায়গায় লোক যা দেখি কোনো লোকজন নাই। আচ্ছা। লোকজন নাই, আমরা মনে করেন এই অবস্থা খালি ফিরে এলাম। ওকে। মানে তো মেশিন কিন্তু আমরা সবাই লুয়ে গেছি। ওকে। ঠিক আছে, আমার লগে একটা মেশিন দিল, স্মরণ গুলি দিল,
আমি লয়ে গেছি হয়তো কোথায় এখানে মেশিনটা লইছি আর গুলিগুলা বকড়ে লইছি। এর আগে আপনি চালিয়েছেন কখনো? চালাতে জানতেন? হ্যাঁ, এটা তো ট্রেনিং দেওয়া হয়েছে আমার নদীর এই পান নিয়া। ওকে ওই চালাই না, আমার এই বন্ধু যারা আছে ভাই আমার শিখাইছে। ওকে তারপরে গেলাম, যাই মনে করেন যে কোনো লাভ হয় না, আয়া পড়ছি। আয়া হেরে আমার সময় মোবাইল টোবাইল নেই, রাসেলে ফোন দিয়ে গেলো ভাই ওরা তো এনে কেউ নাই, আমরা তো আয়া পড়ছি। তোরা কই আসছ ভাই? আমরা স্থানে আছি। আচ্ছা তাহলে ঢাকা স্থানে আমি আইতেছি। আয়া মনে করেন একলাস আমো সবাই মনে করেন গালাগালি করছে, কেন? তোরা যাসি নি এই জায়গা ঠিক মতো, ভয় পাইছ? না ভাই ভয় পাইনি। ওখানে আমাকে বলতে মিলন নামের যে ছেলেটার কথা বললাম ওই ছিল ওই সময়টা। ওকে ওই ভিতরন্ত ভাবে ওই যে খাবের লগে ওর একটা বার যে কোনো ভাবে টাকা পয়সা দিয়েও যেমনি হোক একটা মিট হয়েছে মনে হয়। আচ্ছা ওইও কিন্তু ওই সময় ছোট, আমরাও কিন্তু ছোট, জি আমরা সবাই কিন্তু ছোট, অল্প বেশি। তখন ওই আবার এই কথাগুলো সব শুনছে, শুন না ওই খাবের কাছে গিয়া কানে লাগাইছে। আচ্ছা মনে করেন ওই অবস্থায় লোক পড়াইছে আমাকে মারণের লেগে। জি লোক পাঠাইছে মতন ওই অবস্থায় মনে করেন যেটা দৌলতপুর মহাসিম মোড় ছাইরা আপনার খাইলাসপুর আছে না, জি খাইলাসপুর আর দৌলতপুর দুই জায়গার মাঝখানে ট্রেন লাইনের ভিতরে মনে করেন আমগুলাকে বিগত মনে করেন যে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত গোলাগুলি 15 থেকে 20 মিনিট আপনারা গোলাগুলি করলেন? হ্যাঁ। ওকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত গোলাগুলি গেছে। আমার একটা বন্ধু নাম হলো তো শাকিল, শাকিলের বাবাটা গুলি লাগিয়া মনে করেন ভঙ্গ হয়ে গেছে। শাকিলের বাবাতে একটা গুলি লাগছিল, আসলে আমাকে কেউ কোনো ক্ষতি হয়নি। তারপরে মনে করেন গেল ওইটা, ওন থেকে আমি ছুটে আয় পড়লাম, আমরা সবাই পলায় পড়ছি ওন থেকে। আমরা কিন্তু ঠকছি ওই জায়গায়, কিন্তু ওগুলোকে পারিনি, আমরা ওন থেকে পলায় পড়ছি। জি পলায় আসার পরে এতে কিন্তু সাহেবেরা কেউ জানে না যে আমি কিন্তু যে এসব করি বা আমি সবার লগে জড়িত আচ্ছা বা আমি যে বাইরের লগে থাকি, এটা কিন্তু সাহেবের কোনো লোকজন জানে না। না জানো না এই কথাটা লাগাই লোকেরা। মিলন নামের যে ছেলেটা আমি বললাম আমার বন্ধু, এই ছেলেটা গিয়া বইলা দিল মনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। ওকে ইমাম, আপনি যেটা বলছিলেন বলুন। হ্যাঁ তারপর? তারপরে ওই যে মিলন নামের যে ছেলেটা আমি বললাম আমার বন্ধু, এই ছেলেটা গিয়া বইলা দিল জি যে এই ঘটনা, যে হয়তো ওগুলাকে ই করে, ওগুলাকে চলাফেরা করে, পরে দুইটা একটা বানান দিয়ে দিতে আর না, এই কথাটা আবার কইতো না। কইছে গা আমি আবার মনে করেন যে ওই একটা মায়া আছে রিনা কইরা নাম, জি আর ওই আমি ওই মায়া দোকানে তো রাতের রাতের মাঝে মাঝে কাজ করতাম, ওকে ওই সেই দোকানে গিয়ে আড্ডা মারতাম। কে এটা? এই আমার যে বন্ধু কথা বললাম মিলন। মিলন আপনাদের গ্রুপের একজন? না গ্রুপের না, তাহলে? ওই সব করে না, আচ্ছা এমনি আপনাদের সঙ্গে থাকে? হ্যাঁ, আমার ওই যে প্রথম যে আমার 8 জন ছিল, আমি 8 জনের ভিতরে একজন ছিল ভাই। ওকে ওই মনে করেন গিয়া ওই যে আর যে প্রেমিকার লগে মনে করেন যে আমি কথাবার্তি কই ই করে, এই জিনিসটা আমার ভালো লাগেনি। তোর লাগে আমার লাগে একদিন তক্কা কি হইলো কি, আর তুই যদি না দোকানে যাবি না, আমি যাবো পারলে তুই ঠেকাইস, ঠিক আছে? ওইটা বলে আপনাকে? হ্যাঁ, এই কথা মানে এক কথা দুই কথা দুজনে কিন্তু অনেক তক্কাতকি করছি। তক্কাতকি বলতে কি ওই আমার মারছে, আমি ওরে মারছি, রেল লাইনের উপরে ঘুষাঘুষি করছি দুই বন্ধু মিলে। আচ্ছা কিন্তু মামলাটা কিন্তু এই মেলি মামলা, ওই রিনার নিয়ে, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ জানে না। তারপরে মারা ওরে মনে করেন যে গুছাইলাম, ওই আমার গুছাইলো, গুছাই গিয়া করলো কি সেদিনকার রাত্রে বেলায় ওই কে বলবেন যে কইলো যে এই ঘটনা ইমাম তো বেশি হয়ে গেছে গা, ওরে ফালায় দিতে হবে কে, ওই শালা উস্তাদি বেশি করে, এই কথা কইছে মতন ওরা করলো কি, তখন ওরে পামু কই। এটা আপনার অপোজিশন গ্রুপকে গিয়ে বলেছেন মিলনের সাথে আপনার বিরোধের কারণে? হ্যাঁ, বিরোধ না, কিন্তু সাধারণ ওই একটা মেয়ে নিয়ে ওই বুঝতে পেরেছেন। হ্যাঁ বলুন। ওই গিয়ে এই কথাটা বইলা দিল। বইলা দেওয়ার পরে আমি মনে করেন যে তখন কিন্তু আমি এভেলেবেল কন্টিনিউ সিগারেট খাই। ওই মেয়েটাকে কি আপনিও লাইক করতেন? না না, তাহলে? লাইক করতাম না, মানে তো দোকানে কাজ করতাম, ও আমার ভাইয়া বইলা রাখতো, আর আমার তো কোনো বোন নাই। আচ্ছা, তো এক সম্পর্ক ছিল আপনার মেয়েটার সঙ্গে? হ্যাঁ, বোনের, আর ও মেয়েটাকে পছন্দ করতো? হ্যাঁ, ভাই বোনের সম্পর্কে, কিন্তু ওইটার রং করতো, এটা একটু অন্যভাবে এসে চিন্তা করতো। আচ্ছা, ওই রং করতো, কিন্তু আমি ওরা কইছি ওই আমার বোন, আর ওই মেয়েটা আমার ভাইয়া। মেয়েটাকে চাইতো, ছেলেটাকে, আপনার বন্ধুটাকে চাইতো, মিলনকে চাইতো? চাইতো না চাইতো সেটাও তো আমি জানি না। এটাও আপনি জানেন না, কিন্তু আপনাকে ওর সাথে মিশতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওই মনে করেন সব গিরিঙ্গি লাগাইছে। আচ্ছা, তারপরে মনে করেন ওই বললো কি, ওই পোলা বান্ধে কইলো আমি ওই সময় টুকটাক করে সিগারেট খাই, ওই আমার বন্ধু রাসেলের লাগে মিল্লা মনে করেন যে স্টিক খাই। ওকে। আবার মাঝে মাঝে ট্রেনের ডাবার ভিত্তি হয়ে আমার হিরো নদী এক টান খাই। মানে মোটামুটি নেশার জগতে চলে গিয়েছেন তখন? পুরাই গেছি মোটামুটি। ওকে, পুরাই গেছি। তারপরে মনে করেন হয় লোকে অবকাশে গিয়ে কইছে, ওরা মনে করেন পজিশন উই কইরা, রেল লাইন আছে, রেল লাইনের যে খালি যে রেলের বগি আছে ওর নিচে বয়ে দিয়েছে ওরা। ওরা মনে করেন সবাই মিল্লা বাইরে এসে এক লগে মিলন দিই সবার আগে বাইরে নাম খারাপ। আমি ওই কি হয়েছে কয় কি হয়েছে, তুই বোঝাস না কি হয়েছে? ওই সময় আমার ঘুষিরা দিস, আমার লোকটা যে ভাইটা আছে তার একটু জ্ঞান হয় না, তুই কারে ঘুষি দিস, চিনস, তুই আমার চিনস, আমি কেডা? পরে আমি গেলাম, দেখ মিলো তুই কেডা, তোরা আমি আমার তো ভালো কেউ চিন না, তুই গত 2 দিন আগেও মনে কর যে কথা কইতে পারস না, তখন তো এই শহরে কথা কছিস তুই আমার দাবো, এই শহরে যে কথা কস আমার আর রাসেলের দাবো, তুই কার দাবোটে কথা এই কথাটা কইছি মতন। আমার কয় দেখ কার দাবোটে কথা কই, এই কথা কই দেখি, এই কথা কই আর তারা নেই। ওরা মনে করেন যে অলরেডি 12-13 জন বাইরে গেছে। বাইরে ওই যে কাপলা গাছের কষা আছে, কাপলা গাছের কষা, রুল
আর একজনের হাতে একটা হকি স্টিক ছিল। এইগুলা দিয়ে ভাই আমার ইচ্ছা মতো পিড়েছে, আমার সম্পূর্ণ পিড়েছে, আমি ব্যথা করছি, এটা কোনো আফসোস নেই, কিন্তু আমার বাপাটা ভাঙিয়ে গেছে। ওকে, আমার এই একটা পাও ভাঙিয়ে গেছে, আমি অলরেডি মনে করেন প্রায় 1 মাস পর্যন্ত আমি হাঁটতে পারিনি। পরে পাওটা ভাঙিয়ে গেছে মতন আমি ওরে কইছি, ওই সময় দেখি আমি পাওতে পারা দিতে পারি না, ওই সময় আমি মিলন ঢুকেছি, মিলন তোমার আমি একটা কথা কোনো ভাই, আমি একটু পানি খাওয়া, আমার 1 গ্লাস পানি খাওয়া নেই, আর আমার পানি খাওয়া নেই, এইরকম ভাবে পিটিয়েছে? হ্যাঁ, আর আমার পানি খাওয়া নেই, পানি না খাওয়া আমি বলছি ভাই আমার 1 গ্লাস পানি দিবি, আমি একটু পানি খাবো, তারপরে তোরা যা করো আমার করো, এই কথা বলছি। কিন্তু এইখান থেকে একটা পোলা আসছিল, নাম হলো স্বাধীন, স্বাধীন ওইটা আমার কয় কি মানে তো চেন খুলা দিয়া এটা আবার ঠিক আছে, এই কথাটা কইছে ভাই, বিশ্বাস করেন না। আমার ওই সময় আমি বাস্তব আমি ভাবছিলাম ওই সময় আমি মরে যাবো। তারপর আমি যে সময় যাওয়ান ধরতে গিয়ে ওই সময় আমি ওইটা খারাই গেছি, মিলন খারা আর একটা কদম দিস না আমার কথা বল না, তারপরে যা। আমি কিন্তু রেল লাইনের উপরে পড়া ছিলাম, আর আমার থুয়া যাওয়ান ধরছে। পরে আমি কইছিলাম মিলন তুই আজকে পারলে আমার মায়ের থুয়া যা, হয়তো আমার মায়ের আলা, তাহলে আমি যদি বাইচা থাকি তাহলে তোর মায়ের রাখলাম। সেই কথা কইলাম যে মিলন তুই আমার মায়ের আলা, ভাই তোর পাঁচ দিচ্ছি তুই আমার মায়ের আলা। মিলন আমি এমনি কইছি, মিলন তুই আমার দোস্ত লাগোস না, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার মেয়েরালা ভাই, আর আমি যদি বাচ্চা থাকি তোর মেয়েরালাম। আমার এইভাবে রিকোয়েস্ট করছি, কয়েকবার করছি ভাই তোর পায়ে ধরছি, তোর পায়ে ধরছি, আমার মেয়েরালা আমার মারে নাই না, মায়েরা আমার ওই অবস্থায় রেল ফালাই থেকে গেছে গা। কিন্তু আল্লাহরই কাম, কিছুক্ষণ পরে আমার বন্ধু রাসেল আইসে ওই জায়গা দিয়ে যাওন ধরছে, যাওন ধরে রাসেল আমার অবস্থা দেখা, রাসেল আমার তৈরি নিয়ে গেছে গা, ক্লাবে নিছে, ক্লাবে নিয়ে বসাইছে, বসায় পায়ে মনে করেন বরফ টরফ দিয়া ডলছে টানছে, ফকিরাই না যারাইছে মনে করেন ওই যে সেই ভাঙ্গা গেছে গা, যেটার ভিতর থেকে মনে করেন এই জিনিসটা আছে না, গেরাটা সরে গেছিল, আড্ডি ভাঙ্গে নাই কিন্তু গেরা সরে গেছিল ওই অবস্থায়। পরে আমি তোরে কইলাম এই ঘটনা, কি করো, মিলনটা ফালাই দিই, সমস্যা কিন্তু তোরা ফালাবি মানে আমি ফালাম। এই কথা কইয়া ভাইয়ের কাছে পেলাম, ভাই কয় সেরা তো নিরহ, কি করবি, আমি আমি ফালাই কয় দিয়ে ফালাই আর সমস্যা কি। তখন তো আমি বুঝতে পারি না যে ফালাইলে কি হয়, তখন তো আমার মাথায় খালি বুঝতে একটা আমার মারছে, আমি ওরে মারবো। এরকম করে আমি মনে করেন 1 সপ্তাহ পরে মোটামুটি খোরায় করে হাঁটতে পারি, একটু করে রাস্তায় বাইরে পারি। ওই অবস্থা আমার কাম কাজ কিন্তু টোটালি অফ হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমি বাইরে এসি, বাইরে দেখি কি মিলন হাঁটতেছে, আমি দিকে ডাক দিই, কে দোস্ত কেমন আছো, এটা কিন্তু আমার মনে শয়তানির ডাক। মানে আলটিমেটলি আপনি চাচ্ছেন ওকে বাগে নিয়ে এসে কোনো ভাবে ক্ষতি করা। আমার নিয়ে তৈল গিয়ে আমি ওরে মারবো, আমি ওরা ডাক দিলাম, কিরে মিলন দোস্ত কেমন আছো, এদিকে আসো। হ্যাঁ ভালো আছি, কি ভালো আছো, তা বুঝতে পারছোস না আমি কি হয় দোস্ত যা হয়েছে হয়েছে, এই করে লাভ নাই, তুই আর আমি দোস্তে আছি, তুই আর আমি আজকের থেকে চলি আয়। এই কথা দুজনে বৈশা মনে করেন গরুর গোস 10 টাকা প্লেট, এটি দিয়ে 3টা বড় 3টা রুটি খাইলাম, 3টা 6টা রুটি 2 প্লেট গোস খাইলাম, দুজনে খাইয়া ওই অবস্থা আবার ঘুরতে পারিলাম। পুরা টোটালি সন্ধ্যাবেলা করলাম। পরে মিলন আমি করলাম, কিন্তু ওর একটা আকর্ষণ ছিল, জীবনে মাল হাতে লয়নি, মেশিন জীবনে হাতে লয়নি, ওর সব অনেক স্বপ্ন ছিল যে আমি মেশিন নেবো। আমি ওর একটা লোভ দেখাইলাম, মিলন তুই তো আমাকে লাগে যাইতে চাইছিস, তোর আমি আজকে একটা মেশিন দিয়ে দেবো, আমার কাছে তো মেশিন অনেক আছে, তুই তো জানোস, আছে জানি তো, আমার কাছে একটা মেশিন আছে, কিন্তু একটু সমস্যা আছে, কি মেশিনটা এক জায়গা ফালাই না, মেশিনটা তোর থেকে উড়াইতে হইব। কোন জায়গা থেকে উড়াইতে হইব, ওই জায়গা থেকে, কিন্তু এখন তো উড়ান যাবো না, সন্ধ্যার পরে উড়াইতে হইব। দোস্ত সন্ধ্যার পরে শীতকালে 3টায় ঠিক আছে উড়াইতে পারবেন, সমস্যা নেই, আমার দিয়ে দিবি তো। আমি কিছু 6টা মাল আছে, 6টা মেশিন আছে, 6টা মেশিন উড়াই দিবি, তুই একটা লয়ে যাবি, নিবি যে আমি কিন্তু যাই সবার কাছে কমই আমার একটা মেশিন হারাই গেছে গা, কেউ যেন না জানে। হ্যাঁ, আপনি তাকে বিশ্বাস করার জন্য কথাগুলো বলছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, যে কেউ জানি না জানে যে আমি তোর একটা মেশিন দিছি। হ্যাঁ দোস্ত ঠিক আছে। এই কথা কমানোর পরে আমি ওরে নিয়ে মনে করেন ঘুরতাছি, এই কিন্তু পুরো বিকাল বেলা 12টার থেকে শুরু করছি, সারাদিন খালি দুপুর বেলা ভাত খায় ঘরের থেকে গায়ে যায়, খায়া লগ বাইরে বসে। পরে পুরা দিন সারাদিন ঘুরছি, সন্ধ্যাবেলা আমি একলা ঘুরতেছি, চিন্তা করি একলা কি অল্লাহ পারো কিনা পারুম না, ওই বইয়া এক জায়গায় বই সিগারেট খাই আর ওই জিনিসটা খেলে আমার ভাবনা যে অল্লাহ পারুম কি পারুম না, আবার চা খাই ওই একই ভাবনা। মানে তো বেলা 12টা থেকে আমার টার্গেট কি ছিল শেষ সময়টা, আর মারবো আমি। মারবো মানে কি, গায়ে হাত পায়ে যেভাবে আপনাকে মেরেছে সেভাবে মারবেন না, তাহলে মেরে ফেলবেন আপনি। এই প্ল্যানটা করছেন। এটা কি আপনার গ্রুপের যারা ফ্রেন্ড ছিল তাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে আপনি কাজটা করবেন? কি করবেন, মানে গুলি করবেন? না, তাহলে গুলি টুলি কিছু বুঝেন। আপনার মার খাওয়ার কতদিন পরের ঘটনা এটা? 1 সপ্তাহ পরের। তার মানে তখন আপনার মেজাজ খুবই হাই। ওকে ওকে, বলুন তারপর। পরে আমার টার্গেট ওরে মেরালাম, যেমনি মারতে পারি। এখন আমার লগে কিন্তু মাল আছে, মেশিন আছে, গুলি করে দিলে যে কোনো সময় দিতে পারি, কিন্তু আমি ওরে গুলি করে মারুম না, আমার নেই তো আমি কষ্ট দিয়ে মারুম, যেমন আমার পিটাইছে মারছে, আমি ওরে অমনি মার। এখন এই সময়টা আমি ওরে ঢুকতে বললাম যে দোস্ত, ও আমি আমার এক বন্ধুরে ফোন দিচ্ছি, ওই সময় আমি একটা 1600 মডেলের সেট চালু, ওই নাম্বার দিয়ে আমি ফোন দিলাম, দোস্ত তুমি কই, কে কিছে মরে দিকে তোমার কথা আছে না, ওরে বহাইলাম, মিলন করলাম, মিলন একটা সিগারেট ধরা দোস্ত, আমি তো যারে মারুম, আমি ওরে বললাম দোস্ত একটা সিগারেট ধরা। আবার দোকানে গেছে সিগারেট, আমি ওরে বললাম দোস্ত কিন্তু আজকে ভালো একদম
আরে কিন্তু আমি আজকেই ফালাই দেবো। ওকে, রাসেল আবার দিয়ে ফালাই, সমস্যা কি গুলি কর। আমি কি না গুলি করো। আর আমি আমার যেমন কোন জায়গা আমি সেই যে দেওয়ালে এটা ওই সাইডে ওই সাইডে যাইব নি। আমি বুঝে হওয়ার লেগে গেছি ওই সাইডে। তুই কি থাকবি আমার লাগে? কয়া দোস্ত তোর লেগে আমি সব করতে পারি, এটা করতে পারবো না, এটা কোনো কথা হইলো? তুই আমার লেগে করছিস না, কিন্তু আমি ওর লেগে অনেক মারামারি করছি। তারপরে এই আমি আর এই রাসেল মিল্লা ওরে লয়ে গেলাম ওই লগিয়া অগই ঘর, এটা কিন্তু অগ এই যে এই ঘরটা অগ। আমি এর থেকে ঘরের পিছনে লয়ে গেলাম, ওগো ঘরের পিছনে একটা বাউন্ডারি করা, বাউন্ডারির সাইডে লয়ে গেলাম। জি, কিন্তু অগো ঘরে বেজে কথা কইতাছে, এটা টোটালি সবাই আমরা শুনতেছি। আবার এই যে ডান সাইডে একটা দেওয়াল রাস্তার জি, বাউন্ডারি করা থাকে, তো বাউন্ডারির ওই সাইডে মনে করেন যে রোড, মেন রোডের সাইডে পুলিশের গাড়ি লাগাই না, রেল লাইনের উপরে র্যাবের গাড়ি লাগাই না। ওকে, কিন্তু চারো সাইডের লোকজন কিন্তু আমি এর ভিত্তি বেড়া যে কাজটা করলাম কেমনে হয় গেছে। যাওয়ানোর পরে কইলাম দোস্ত এই জায়গা নাম তুই নামবি না? বেটা আমার শরীর ভালো না, আমার শরীরে জ্বর দেখে নামি না, তুই নাম না। মানে আলটিমেটলি আপনি ওকে বলছেন যে এখানে পিস্তল গুলো আছে, পিস্তল গুলো ভাবে তুলে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাস্তব কিন্তু এখানে কিছু নাই। আচ্ছা, যে একটা আসলে আমার নামতে হবে মানে ঠিক আপনারা কোথায় ছিলেন, কোথা থেকে নামবেন? ডোবার ভিতরে আপনারা কি তিনজন হেঁটে যাচ্ছিলেন নাকি গাড়িতে ছিলেন? আয়োটা আচ্ছা, ওকে, তারপর? যেমন মহাশিব মোড়ে জি, এখন নাই, কিন্তু ওই সময়টা ছিল। মহাশিব মোড়ের লগেই একটা পুষ্কুনির মতো ছিল, বাড়ির সাইডে একটা গাড়া ময়লা মুলা ফালাইতো, মানে কচুরি ছিল, অনেক কচুরি পানাগুলা অনেক আছে, বড় বড় কচুরি ছিল ওই জায়গায় ঘরের পিছনে। তারপরে ওই জায়গাটাই মনে করেন আমি বললাম কি হলো ওই জায়গায় হয়তো মনে হালাইছিস কেমনি মাল, তুমি কি মাল হালাইছি কিন্তু এটা কি তোর কাছে এত কিছু করতে তুই মাল নিবি, নিলে ওখানে নামতে হতো, নামবি? পরে কিছু হদস্ত নামু নামাই তুই কষ্টি। কিন্তু তারপরে যে সময় নামছে আর নামাইতেছে ওই সময় মনে করেন আমার হাতের ডাইন সাইডে একটা পুলিশের গাড়ি, ওকে, একটা এই যে পুলিশের যে ইয়ে দেওয়া হলেজ দেওয়া কথা কয়, হলেজ দেওয়া কথা বলতেছে। আবার বাস সাইডে কিন্তু পুরো ফাঁকা জায়গাটা, রেল লাইনটা পুরো দেখা যেতেছে, লাইন মধ্যে আটটাছে আমি দেখতেছি নন্দগারের রাইট বাস সাইড দিয়া আমার রেবা আটটাছে নাই মা। আর ডাইন সাইডে 8জন পুলিশ, একটা গাড়ির ভিতরে 8জন পুলিশ। আমি আবার উঠা হলের উপর দাও মাথা দিয়ে তারপরে দিচ্ছি। আচ্ছা, এই জায়গায় পুলিশের গাড়িটা এক জায়গায় রাখা হয়, যদি ক্যাপ করে চিৎকার দেয় কিন্তু মাকে করে ওঠে তাহলে মনে পুলিশ আলাপ পেয়ে। ওকে, তখন কেমনে কি করুম, পরে আরে বললাম বুঝতে না নামতে, কিন্তু মাথায় ভূতের মুন কাজে উঠতে গেছে গা নিচে। একবার চিন্তা করছিলেন না ওই মুহূর্তে যে ওকে মেরে ফেললে কি হতে পারে বা কি? না, এমন কোনো টেনশন ভাই। আপনার সঙ্গে আর কে ছিলেন? ওই যে আমার বন্ধু রাসেল ছিল। রাসেল ছিল। রাসেলকে আগে কখনো ফোন টোন করেছেন? হ্যাঁ, ওইটা দিয়ে মনে করেন যে পাকা ফোন করেছেন? হ্যাঁ, আগে কয়েকটাই পিস্তল দিয়ে? হ্যাঁ। পরে ভাইয়া আমি কি করুম, পরে নামতে বললাম, হয় নামছে আমার ডাইন সাইডে পুলিশের গাড়ি, বাউ সাইডে র্যাবের গাড়ি, র্যাব ঘুরতেছে রেল লাইনের উপর দিয়া। পরে মনে করেন আমি বললাম কি ওই ওরা নামাইলাম, এমনি উঠতেছে এমনি করে নামতেছে, আর আমি মনে করেন ওটা খেলাম মিলন টোট দি মিলন ওট আসতে করে চুপ, কোনো কথা বলি না এমনি করে কইছি মতন, হয়তো মনে করেন যে ওইটা টানের মতন আমি আমার মাথাটা ধরে এমনি করে ঘুমা দিলাম, এমনি করে গুলাটা দিয়ে মাথা ধরে ঘুরাই ফেললেন? হ্যাঁ, এমনি করে ধরে এমনি একটা গুন্না দিলাম, আর পুরো ঘুরে গেল, ঘুরে গিয়ে আমার পেছনে পুড়ে গেছে, আটটা দিয়ে পড়ছে মতন আমি চাপটা ধরে গেছি। মানে কি ওর উপর উঠে বসছেন? না, তাহলে এই এমনি করে গেছি, মানে ওকে চাপ দিয়ে ধরে হ্যাঁ। ওকে বুকের সাথে লাগিয়ে ফেলছেন? হ্যাঁ, এমনি ওর গলাটারে আমার এই জায়গা লাগা গেছে। তারপর এই জায়গায় এমনি চাপ দিয়ে ধরে বইছি। ও চাপ দিয়ে ধরে গলা চেপে ধরেছে, হ্যাঁ। মানে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলবেন? হ্যাঁ, টোটালি এমনি ধরে বইছি। আপনার হাতে তখন তো পিস্তল ছিল? হ্যাঁ। ফায়ার করতেছিলেন না কারণ আবার পুলিশের ভয়? এই যে সাইডে যে পুলিশ ছিল। মানুষের জিঘাংসা কত বড় হতে পারে, এবং এই জিঘাংসাগুলোর পেছনে কিন্তু ভয়াবহ ব্যাকগ্রাউন্ড থাকে। ও যেভাবে ওর বন্ধুকে জড়িয়ে ধরেছে, এটা আসলে যেটা বলে যে ও আর এবং ওর বন্ধু হচ্ছে হলো মুখোমুখি ছিল, কিন্তু ওকে উল্টিয়ে দিয়ে হাত দিয়ে গলা চেপে ধরেছে ওর বুকের সাথে। এবং শুনি ওর কাছ থেকে আমরা। তারপরে ভাইয়া আর আমি মনে করেন এমনি ধরে বইছি, পরে ধরে বইছি। তারপরে আমার হঠাৎ মনে হইলো কি মেরেলাম, হয়তো আমার মারা নেই, আমি ছেড়ে দিছি। তখন আমি মরে নেই, তখন আমি ধরে টোটালি ছেড়ে দিছি, থাক আমার তো ছেড়ে দিছিল, ছেড়ে দিই এই কথা বলছে মতন আমি ছেড়ে দিছি। উঠটাই ভাবি গিয়েছি, ভাবি? হ্যাঁ। ভাবি কেন? মা বাপ বলতে পারে, ভাবি কেন? না, ওর ঘরের পাশের ঘরে তো ওর ভাবি থাকে। ওইখানে পাশের ঘরে ভাবি ছিল? হ্যাঁ, ওর মা ঘরটা একটু দূরে, ওর ভাবি ওই যে জায়গায় গেছে ওর ভাবির ঘরের পিছনে, ওর পাশের রুমে ওর মা থাকে। ওকে, ইমাম আপনি যেটা বলছিলেন তারপরে ভাইয়া ছেড়ে দিছি ওই মনে করেন যে ভাবি গয়া চিকা হইয়া গেছে, ভাবি গিয়া চিকা আছে, আমার মুখটা টিপে দিয়ে গেছি, চুপ ছেড়ে দিলাম, তোরা তুই চুপ করে দিয়ে যাবি গা। এই কথাটা কইছি তুই জায়গা, আমার তো জায়গা কোনো ছিল না, আমি তোরা ছেড়ে দেওয়ার নেট করছি, কিন্তু এই কাজটা করেনি, হয় উল্টা ব্যাকগ্রাউন্ডের কাজটা করছে। আমার কোমরের মাল আমার টান্দা যদি আমার কোমরের মাল টান দিচ্ছে ওই সময় আর দেখি আমার থেকে যে মেশিনটা টান দিয়ে বাইর করছে, আমার শাস্তির আমার কোনো
হাতটা ধরে এমনি ধরা আমি এখন আবার সামনে ভাবে লুয়ে দিয়েছি, এখন আসলে পিস ভাবে এখন সামনে ভাবে লুয়া আমি জানাইছি। পিস্তলে চাপ দিয়ে ফেলছে না তাহলে? পরে এই আমার বুকের লাগর গলা শব্দ দিচ্ছে। তারপর প্রথম তো ধরছিলাম উল্টা ভাবে, উল্টা ভাবে ধরে আমি চাপটা ধরছি। তারপরে মায়া লাগলো মতন আমার ছেড়ে দিছি মতন। তো মনে করেন যে এমনি এমনি করে হাত দিয়া আমার মেশিন বাইক মেশিন বাইক রেখে ওরা কেছে চুপ করে যাবি গা, ওরা কিন্তু এটা করে নাই, ওই টান দিয়ে বাইক করে লুয়ে দিছে হাতে। ওকে, হাতে লুয়ে দিছে মতন। তো আমার তো একটা মরার একটা ভয় আছে, এই কথা যদি করছে আর আমি দেরি করিনি। রাসেল তখন কি করছিল? ওরে খাড়া করে রাখছি, তোর কিচ্ছু করার লাগবে না, ওরে খালি একটা বলে তুই খাড়া রাখবি, যদি সময় আমি পারি না তো সময় তুই। পরে এমনি করে আবার ধরছি, ওই সময় মনে করেন দিয়া পুরা কুস্তি করে এখন দিয়ে আমি মনে করেন নিচে পড়ে গেছি, আমার সম্পূর্ণ শরীর আমি পানির ভিতরে পড়ে গেছি। কখন রাসেল বাবুর জায়গা থেকে আমি তো পারি না, রাসেল মনে করেন যে তাপ করে ধরে দেয় এমনি করে, আমি কিন্তু ধরে এমনি করে ফালাই এমনি করে, আর একটা পা ধরছে আর গলার এমনি করে ধরে এমনি করে লইয়া মাথাটা মনে পানির ভিতরে দিয়ে দিচ্ছে। ওকে, আর পুরো বডিটা এই জায়গায় রাসেল মাথাটা পানির ভিতরে দিয়ে দিছে, আর আমি গিয়ে রাসেলের সরাই দিয়ে আবার রাখি ধরে গেছি। ওকে, ধইরা আবার এই যে সিস্টেমে প্রথম ধরছিলাম ওই সিস্টেমে আবার পানির ভিতরে বের হলো, তখন হলো পানির ভিতরে পুরো পানির ভিতরে পুরো আমার এই পর্যন্ত পানি যাবে, বুক পর্যন্ত। আমার বুক পর্যন্ত ওই সময় পানির মধ্যে পানির ভিতরে অপেক্ষা করেছেন? হ্যাঁ, আর পানির ভিতরে যাতায়াত ধরে পরে আমি চাপটা ধরছি অন্ধে কি মনে করেন যে পুরো গুতলায় লইছে মনে পুরোপুরি পরে আর গুতলা নাই গুতলাই না। রাসেল বললাম যে রাসেল কয় না ভালো করে চেক দিই, আমি কিমনে চেক দিব, কয়ের মুখের ভিতরে হাত দেবো, পরে মুখের ভিতরে হাত দিলাম, কয় কিছু আছে মুখের ভিতরে, আমি কি গরম তো মনে করে ভিতরে ভালো করে আঙ্গুল দেবো তো ঠিক আছে। পরে আমার কথা মতন আমি ভালো করে আঙ্গুল দিয়া মানে হাত দিয়া ভালো করে পুরো হাতেই বন্ধু ঢুকাইছে বুঝলাম, তো কনফার্ম বললাম মরছে কিনা। পরে দেশি মতন গাছ যে কিন্তু এই পর্যন্ত হাত ঢুকাই দিয়া আপনার বাইরে করছি না, ওই সময় ভাই পুরো আবার একটা লড়া দেওয়া জড়ছে, আমি না মনে করেন একটা আতঙ্ক ঢুকছে কিরে কেমন হইলো। পরে যে সময় হাতটা বাইর করছি না ভাই, হাতটা বাইর করছি মতন মনে করেন এমন করে যে একটা মোড় দিয়ে পুরো উঠটা খাড়াই গেছে, আমি যেমন সোজা খাড়াই গেছি এমনি করে পুরো খাড়াই গেছে মতন, আমি পুরো ফিরে আবার উঠে গেল, আবার যেতে গেছে মতন। পরে দিচ্ছি লড়ে না খিচ দিল, মানে মানুষটা খিচ দেয় না এমন কতক্ষণ খিচ দিল 2-3 মিনিট খিচ দিয়ে মনে করেন পরে মনে করেন আমি ওই অবস্থা আর উপরে উঠটা পানির ভিতরে আমি উপরে হারাই। আপনি যখন মানুষটাকে খুন করছেন ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কি ছিল বলতে পারবেন? হ্যাঁ ভাইয়া বলতে পারবো, ওই সময় আমার অনুভূতি ছিল মনে করেন আমার শুধু আর মারার টার্গেট ছিল, মনে করেন আমার বুক ভরার সাহস ছিল। ওই সময় আমার কোনো খারাপই লাগে নাই। কত বছর আগের ঘটনা এটা? এটা 13 থেকে 14 বছর আগের কাহিনী। 13 থেকে 14 বছর আগের কাহিনী? যখন আমার 14 থেকে 15 বছর বয়স ওই সময় কাহিনী। ওর বয়স কত ছিল? আপনার শরীরে তো শক্তি থাকার কথা না। আমার সমানই। মাই গড। তারপরে ভাই আমার মারার পরে মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত ওর উপরে খাড়াই দিয়েছি, দুজন উঠটা খাড়াই দিয়েছি। পরে আমরা দুজন যা খাড়াই পরামর্শ করলাম কেমনি কি করলে ভালো হয় দোস্ত কো লাস্টটা কি হেনে ফলাই হয়ে যাবি। আমি কইলাম চিরা তুই একটা পরামর্শ তো দিবি কি করুন। পরে ধাপের তলে পরে ধাপের তল মানে ওখানে তো কস্তুরি অভাব নেই, মানে যে বেশি কস্তুরি জায়গা হেড নিচে ধুয়েছে, ওই বেশি কস্তুরির নিচে ওটা দইটা নিয়ে ঢুকাই দিলাম। আমি চলে এলাম ওই জায়গা থেকে, আমি দৌড় দেওয়ার রূপ নদীর ভিতরে আমি গোসল করলাম, ভিজা শরীরে যে মিলনে মারলাম, মিলনের মার কাছে গেলাম। ভিজা শরীরে ওই সময় মিলনের মার কাছে গেছেন আপনি? মিলনের মার কাছে গেলাম। কেন গেলেন? এমনি গেলাম, মনটায় চাইলো ওর মায়ের একটু দেখতে, ওর মা আমার অনেক আদর করতো। পরে গেছি ওর মার কাছে, ওর মায়ের দিকে কিরে বাবা কেমন আছিস, কই গেছিলি? খেলা ওই পার গেছিলাম, গোসল করে এলাম একলোকে। কি তুই রাত্রেবেলা গোসল করছিস? কিলা খেলা কাজ করছিলাম তো ওই জায়গা প্যাকের ভিত্তে এই দিকে গোসল করে এলাম। ভালো করছো। গিয়া দিই ওর মায়ের রুটি আছে না, চালের গুঁড়াতে রুটি বানায় এমন পুরো উঠেছে। আর ছোট একটা ভাই আছে, ভাই খাইতেছে। আমার আর যে গরুর যে বুড়ি আছে না, গরুর বুড়ি পাক করছে। হের পোলার আমি 10-15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা আগে মাইরাতে আমি হের ঘরে গিয়ে আমি 17টা বড় রুটি খেয়েছি। খাওয়ানোর পরে আইসা আমি আমার যে জামা কাপড়টি ছিল গায়ে ওগুলো এক পুষ্কুনির ভিতরে ফালাই দিচ্ছি। তারপরে আমার মার কাছে আমার মা দেখে আমি ঘুমাইতে পারি না, আমি সারা রাত্র ঘুমাইনি, আর খালি ছোটাছুটি করছি। পরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমি চিন্তা করলাম কি করলাম, কিল্লিয়া করলাম, কামরা কি ঠিক হইলো, কেমন করলাম, আল্লাহ মারলাম কিল্লিগা, এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমার ভিতরে। বলে ভাই আমি আবার ওই জায়গায় যে জায়গায় খুশি মাইরা ওই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি মতন দেখি কি আমার ডাকছে কি মা দোষ আমার লয়ে যায়, দোস্ত আমার থেকে যাচ্ছে কিল্লিগা। এই জিনিসগুলো আমি মনে করেন ওই জায়গা থেকে পুরা এই জায়গা না আরাম হইনি। এখান থেকে আবার গেলাম, আমার মা এরকম দেখে আমারে সম্পূর্ণরূপে কথাগুলো আমার জিজ্ঞাসা করলো, এবং তুই এরকম করস কি? আমি না, আমার কিচ্ছু না। আমি মনে করেন মার কাছ থেকে গোপন করলাম কথাটা, বাইরে জানাইলাম সবকিছু। আমার এখন এর ভিতরে কিন্তু ভাই কিছু কথা আমি ব্যাগে ফালাই আসছি, যেমন এর ভিতরে আমি মনে করেন যে টুকটাক গ্যাঞ্জাম গুঞ্জাম করে দেখি এনে মারলো যে উনি মারলো যে মেশিন মেশিন ধরা, কিন্তু আমি অনেকবার থেকে বলি সেটা।
মোটামুটি আমার কিন্তু নাম আছে থানা, ওকে, যে এখানে মেশিন দিতে গেছি, মেশিন সহ ধরা গেছেন, উনি মনে করেন মারামারি করছি, পুলিশের কাছে ধরা গেছি, বাইরে ফোন দিয়েছে, ছাইড়া দিছে, আমার কোনো কিছু হয় নাই। এরকম বহুত ধরা গেছি, এগুলো আমার বলতে খেয়াল নেই, আমি সরাসরি এই জি জায়গায় বলুন তারপর। হ্যাঁ, এরকম মনে করেন না হলেও 20-50 বার ধরা খাইছি। এই পিস্তল নিয়ে হ্যাঁ তারপরে ছেড়ে দিয়েছে পুলিশ আপনাকে? হ্যাঁ। কিভাবে ছাড়তো? কোনো সমস্যা নেই, যেমন উড়াইছে আমার মাল সহ গাড়িতে উড়াইছে, ধরা মেশিন দেখে দিছে, আমার ছেড়ে দিছে, টাকা পয়সা লাগতো না? আমার কিচ্ছু লাগেনি, শুধু ফোন। ওকে, মানে যাদের কাজ করেছেন তারাই ফোন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফোন দিছে মনে করেন আমার এই দৌলতপুরতে ধরছে, ঠিক আছে, ওই মেন রোড রেল লাইনে ধরছে, মেন রোড পর্যন্ত গেছি কিন্তু একটু দূরে গেছি, এর ভিতরে আমার আবার ছেড়ে দিছে। এই আচ্ছা। জায়গা না আবার এমন একটা জিনিস হয়েছে যে আমি মনে করেন খাইলাসপুর আছে না, আমার দইরা খাইলাসপুর মতো লয়ে গেছে, আমার লগে ভাড়ার টাকা নাই, লয়ে গেছে, আমি আম কেমনি আমার এক দারোগা 15 টাকা ভাড়াও দিয়ে দিছে। ওকে, আবার খেলা আছে আমার মনে করেন আরেকবার আমি ওই যে ফুলতলা বইয়া অ্যারেস্ট হয়েছিলাম, ওই জায়গায় দারোগা আমার মনে করেন যে নিজে কোক কিনা খাওয়াইছে, ওইগুলা ফালাই চেয়েছিলাম, খেয়াল ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা মারার পরে আমি ওই জায়গা থেকে মনে করেন ছোট্ট মোটো একটা পলান দিলাম, কিন্তু এটা পলানটা দিলাম কিলে আমার মারে আমি মনে করেন শেয়ার করলাম, মা আমার এই দেখা বুঝলো, আমি তো মা আমার বাবা তুই কি করছো সত্যি করে, মানে আপনার ভাবসাব দেখে সে বুঝতে পারছে। হ্যাঁ তুই কি করছো সত্যি কথা কও, তোর কি Okay. হয়েছে? পরে আমি আমার মার কাছে কইলাম, মা আমি তো মিলন টেমে ওই ঘটনা ঘটার পরপরই বলে ফেললেন নাকি পালানোর পর এখান থেকে? না, কিছুদিন পরে কইছি। কিছুদিন পরে বললেন যে মা আমি তো মিলনকে মেরে ফেলছি। হ্যাঁ, মিলনটা মেরে ফেলেছি। এবারে বলছি, মানে মা তো মনে করেন যে পুরো পাগল হয়ে গেছে। এই কিছুদিনের মধ্যে কেউ লাশটা পাওয়া যায়নি? 1 সপ্তাহ পর পাওয়া গেছে। 1 সপ্তাহ পাওয়া গেছে। আপনি মাকে বলেছেন কবে? 1 সপ্তাহ পরে না আগে? 5 দিন পরে। 5 দিন পরে বলেছেন। আচ্ছা, তারপর? পরে 1 সপ্তাহ পর লাশ হয়েছে। আচ্ছা, তো মা কি বললো? মা তো মনে করেন পুরো কান্নাকাটি আমার হয়ে গেছে, বাবা তুই এটি কিল লেগে গেছিস, তুই এই জায়গায় কিল লেগে গেছিস, এই পথে কিল লেগে নামছিস, ওকে, এটা আমি কিছুই জানি না। পরে ভাইয়া কখন তো মনে করেন আমি এই জায়গা মোটামুটি পলায় থাকি, আমার কেউ চিনে না, আমার কেউ দেখে না, কিন্তু আমি কিন্তু ভাইয়া ওই এরিয়ার ভিতর দেখি ভাই সবাই থাকি কিন্তু আমার নাম ডাক নাম ভাইতে গেল, আমার পুরো নাম হয়ে গেল এলাকার ভিতরে। এমন সোজা কথা আমি মনে করেন যে ভালো একজন কিলার নামে পরিচিত হয়ে গেলাম। মানে কি আপনার কথা সবাই জেনে ফেললো যে আপনি এটা কোনটা করেছেন? এটা তো প্রকাশে জানাইছি। প্রকাশিক পরে তো প্রকাশ- মাকে তো বললেন। 1 সপ্তাহ পরের ঘটনাটা আমি শুনতে চাই। ওর লাস্ট কিভাবে পাওয়া গেল? ওর লাশটা পাওয়া গেছে ওই জায়গায়, লাশটা আমাদের পইচা 22 উঠছে, তারপর কি হলো? 22 মতন পুলিশ গেছে, পুলিশ গিয়ে লাশটা উঠাইছে, উঠানোর পরে মনে করেন ওর মা জিজ্ঞাসা যে কি ছিল, পরে বলছে সারাদিন তুমি আমার লগে ছিল আর রাসেলের লগে ছিল। পরে রাসেল ধরছে, রাসেল টোটাল লিক হয়েছে বুঝলি। প্রথম রাসেল কয়নি, অনেক টর্চার করছে পুলিশ ধরে? ওকে, কিন্তু ভুলটা করছে কি ওই সময়টা আমি মনে করেন কুকুর মেরে কোনো কিছু জানানোর চান্স পাইনি। জানান নেই ওনাকে? না, আচ্ছা, না জানানোর কারণেই সমস্যাটা হয়েছে। পরে রাসেলটা ধরে টর্চার করছে, রাসেল মনে করেন বসে জিমাম করছে। ওকে, পরে আমি মনে করেন পলায় থাকি, এই জায়গায় কাজ করি, ওই জায়গায় কাজ করি, এটা করি ওইটা করি, এখানে মনে করেন যে ওরে মারি, ওরে ধরি, আর আবার এই যে কন্টাক্টে কাজ করি, 1000 টাকা দিই ওরে মারি। আপনি তো এলাকায় জানালেন যে মানে পরবর্তীতে রাসেল জানালো এবং আপনি যেহেতু এলাকায় নেই সুতরাং সবাই জেনে গেল যে আপনি এই খুনটা করেছেন। জি, জি। ওর পরিবার থেকে কোনো মামলা হলো আপনার এগেনস্টে? হ্যাঁ হ্যাঁ, আমার হয়েছে। আপনি তখন পুরোপুরি পলাতক? হ্যাঁ, তা আপনার পরিবারের কাউকে ধরেনি? আপনার মা তো এলাকায় ছিল। না না, তাদেরকে ওগুলো করে না। আপনার বাবা তো জেলে, আপনার মাকে ধরে নেই, ভাইদেরকেও ধরে নেই? না না, বাইরে ওরা তো সব ছোট তখন আপনি পালিয়ে কোথায় ছিলেন? মাদারীপুর পালিয়ে হচ্ছে বিসিক মাঠ শিল্পী এলাকায়। ওকে, এই বিসিক মাঠ আইসা এই জায়গায় আমি কিন্তু খালি হাতে আসিনি, ওই জায়গায় আইসা আবার আমি 2টা মেশিন নিয়ে গেছি। 2টো মেশিন নিয়ে আসছেন? হ্যাঁ। কি ছিল এগুলা? পিস্তলগুলা আপনি কিভাবে নিয়ে আসবেন? কারণ পিস্তল তো আপনি আলটিমেটলি আপনাকে দিয়েছে খোকন, তাই না? তো পিস্তল তো আপনার নিয়ে আসার কোনো সুযোগ নাই। সুযোগটা আছে কেমনি আমি বলি, ওই মালগুলা যে দিছে হ্যাঁ। মাল আমার কাছে ডেলিভারি দিতে দেয়, যেমন ওই জায়গায় মাল লয়ে যাম, ওই জায়গায় মাল লয়ে যাম, ওই জায়গায় মাল লয়ে যাম, ভোট ঘর আছে তার একটা, ভোট ঘরে গেলে সবার জন্য যাই হোক আমগো কয়েকজন লোক আছে আমরা গেলে যে কোনো মাল আনতে পারতাম। Okay. ইচ্ছা মতো মাল স্বাধীন আছে মনে মতো লইয়া পড়তাম। ওকে, তো আমরা তারপর system করেছি। তো এভাবে আপনি নিয়ে আসলেন মালগুলো আপনার কাছে? হ্যাঁ, যে মালগুলো আনলাম কেমনে, ওই সময় রূপসী ব্রিজ হয়নি, ওই জায়গা থেকে প্রথম দৌলতপুর থেকে আমি গাড়ি তুললাম, আইলাম রূপসী, মালদা মুখই, মালদা আর জায়গা নেই, আর ওই সময় এত চেক পোস্ট ছিল না, যা ডিস্টার্ব করতো ওই সময় তো মনে করেন যে র্যাবের পুরো আতঙ্ক সৃষ্টি হইতেছে, আমাদের পুরো হয় নাই। যে জায়গাটা এসছেন আপনি কি এর আগে কোনো পরিচয় ছিল? চিন পরিচয় ছিল? এখানে কি করবেন আপনি? 2টো পিস্তল হাতে করে নিয়ে এসছেন? এই জায়গা হ্যাঁ? হ্যাঁ, এই যে আমার এলাকা না মাদারীপুর, এটা তো আমার দেশের বাড়ি। ওকে, পিস্তল নিয়ে আমি আইলাম মাদারীপুর বিসিক মাঠ শিল্পী এলাকায়, আইনা আমার 2টা বন্ধুরে দেখাইয়া ওই একটা মাল আমি বিক্রি করে দিলাম, আমার পকেটে টাকা নাই, এই কারণ মাত্র 10,000 টাকা বিক্রি করে দিয়া আমি মনে করেন যে এলাকায় ঘুরতেছি, আর ওই আমার মাদারীপুর পতিতা আছে ওই জায়গায় যাইতেছি ঘুরতেছি খাইতেছি, কোনো কাম করি নাই করে 2 মাস তখন বললাম। আর ওই এলাকায় ওই একটা মাল আছে আমার কাছে, ওই এলাকায় আমার এক বন্ধু আছে, নামটা আমি বলতে চাই না, আমার ওই বন্ধুটা দেখাইলাম, ওই পুরো একটা টিম বানাই আলাইলাম আমরা। ওকে, এই টিমে মনে করেন আমার টিমের ভিতরে মিনিমাম পোলা 2 থেকে 250 পোলা বানিয়ে একটা মাল জড়ি, মানে একটা পিস্তল দিয়ে মোটামুটি গ্রুপ তৈরি করে ফেলেছেন? 2 থেকে 250 পোলা হয় হয়ে গেল গা। তো সবাই মনে করেন যে এমপির বাইক না, এরও আমরা মনে করেন মাইরা দাঁত ভেঙে গেছি। ওকে, ভাই ওই জায়গায় আইসা একটা গ্রুপটা যে তৈরি করলাম, এবং প্রথম তো আমি আইসি ওই জায়গা তো আমার মনে করেন তেমন একটা পাত্তা দেয় না,
কেউ জায়গায় স্থানীয় পোলাবাইন মাদারীপুর স্থানীয় পোলাবাইন আর আমি গিয়ে কোনোদিন সম্ভব রাইট। তারপরে সম্ভব না, আমার বার্তা দেয় না, আমি এলাকায় ঘুরি বেন্দা বেন্দা টাকা খরচ করি অতিরিক্ত। কিন্তু আমারে একদিন আমার যে বন্ধুটার কথা বললাম, ও আমারে কয় তোর বাড়ি কই, আমি তোর ভাষায় কথা বলি, খুলনার ভাষায় কথা বলি, তোর বাড়ি কই, আমি তোর বাড়ি কই, পরে এমনি কইরা কয় আমার বাড়ি যে ওই উপাধি ঘরটা দেখো ওই বাড়িটাই আমার। পরে আমি কইতে কি সমস্যা কি, কান তলা তোলা ফাটালাম আমারে কয়, আমি কয়জন পোলা মাইলে চলো যদি আমার কানে তোলা ফাটালে তুই আমার চিনো। পরে আমারে কয় তোর আমি কি চিনো, ওই কথা এক কথা দুই কথা আমি বললাম যে তুই যত বলবি যে কোনটা তোর যে উস্তাদ এটি আমার ছাত্র। পরে আমার কয় তুই কেমন কথা বলে গেলে এলে আমার ওরা 2-3 জনে ধরে লেগেছে, ধরে নিয়ে আলুর কলেজটা আছে, আলুর কলেজের পিছনে ওরা আমার আটকে দিচ্ছে। আচ্ছা, পরে আমার তুই কত তোর তোর ক্ষমতাটা কেনা দিছে এটা কম। আমি বুঝি দেখো তুমি ওরা ছেড়ে দাও, বিশ্বাস না করলে আমার লগে আমি তোমাকে দেখাই, কিন্তু একটা জিনিস করতে হলে তো বুঝাইতে কি কর। আমি বললাম আয়ো, বালুর ভিতরতে বুলেটিনটা থুয়ে দিয়েছিলাম তো বাইক করে দেখাইছি, দেখা তো ওরা সবাই শান্তি। আমি কত হাজার মাল লাগবো তোমার সব আমি দিন, কিন্তু কথা একটাই যে আমার লগে চলতে তোমরা সবাই আমার হইতে, যেমন আমার জানের দোষ হইতে পারবা, তোমাকে যা লাগে আমি দিন। কিন্তু জিনিস কিন্তু একটা, আপনি বুঝতে পারছেন সবাইকে ভেলকি দেখাচ্ছেন। হ্যাঁ, জিনিস কিন্তু একটা, কিন্তু ওকে সবাই বলেছে আমার কাছে মালের কোনো কমতি নেই, যত মাল লাগে আমি দিই। যেমন ওই একটা মালের আবার আমি কালার করি কেমনি দেখি, ওই যে টিউব আছে না রিক্সার টিউব, রিক্সার টিউব ওটার বাড়ির লগে লাগে। রিক্সার টিউবের বাটের লাগে বুঝলাম না। রিক্সার টিউবটা বলবারের যে বাটটা আছে ও ওটার সাথে লাগান। হ্যাঁ, এটার ভিতরে ঢুকাইলে তো কালারটা ডিসকালার হয়ে অন্য কালার হয়। আজকে ওটা এই কালার লাগাইলাম, কালকে আবার ওই কালার, ওটা আজকে খুললা লুয়েছি, কালকে ওই কালার, এটা বিন্দা লুয়ে গেছি, মাল দূরে হয়ে গেল। মানে একটু চেঞ্জ করে কোনটাকে বোঝাতেন যে আমার কাছে অনেকগুলো আছে। হ্যাঁ, নিয়ে ওকে বুঝাইলাম যে আমার কাছে অনেক আছে, তোরা আমার অনেক বড় একটা ফ্রেন্ড হয়ে গেল, অনেক মোটামুটি ভালো হয়ে গেল। এখন ওই এলাকায়ও আমি একটা তেরাস শুরু করে দিলাম। কি করলেন আমি একটু শুনতে চাই স্টেপ বাই স্টেপ। কি করেছেন, সেটা ত্রাস নাকি কি সেটা আমাদের লিস্টাররা জাজ করবে। বলুন, তারপর গ্রুপ করলেন আপনি, তারপর কি করলেন? গ্রুপটা আমি আমার নামে হয়নি, কিন্তু গ্রুপটা আমার বন্ধুর নামে হয়েছে। কিন্তু তারপরে ওইখানে মনে করেন যে আরেকটা গ্রুপ আছে রাস্তির, এই দুইটা গ্রুপে কন্টিনিউ মারামারি হয়। যেমন আমরা গিয়া ওরা কোবাইতাম, মারতাম, ধরতাম। কাজটা কি ছিল আপনাদের, মানে গ্রুপটা করার পর আপনাদের টার্গেটটা কি ছিল? আমরা যা কামাই করে নিতে পারি ওরা যা কামাই করে। কামাইয়ের সিস্টেমটা কি? ঠেক দিয়া। ট্যাগ দেয়া। আচ্ছা ঠিক আছে, ট্যাগ দেওয়া মানে প্রিয় শ্রোতা আপনারা বুঝতে পারছিলেন চিন্তাই। হ্যাঁ বলুন। ঠেক দিয়া এই হলো সিস্টেম। দাম করে ওরা ঢুকুন, আমরা ঢুকুন, যদি চান্স পাই জানে যে আমি নেবো, এই সিস্টেম করে আমরা ওগুলোকে দামটা করতাম। তারপরে দেখি এই জায়গা জমে না, আমি বললাম কি ওই মালটারে আবার ওই জায়গা থুইয়া আমি ওই ব্যবসায় খালি অবস্থা আবার খুলনায় গেলাম। আচ্ছা, খুলনা গেছি, খুলনা শহর ঠান্ডা, আমার মামলা মুলা তেমন একটা গরম না, ফিরে হয়ে গেছে। এই আমি এখন গিয়ে আডি গলিয়ে ঘুরি ফিরি, কোনো সমস্যা হয় না। এখন দেয়া রাসেলের দুটো নিছিল, রাসেলটা ভাই সারা লাগছে, ছেড়ে দিচ্ছে। ওকে, পরে মনে করেন আমি ভালো আড্ডাবাজি করি। কিন্তু ওর যারা ভাবি ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা তো কান্নাকারি করতে আছে, আর মনে করেন আমার নাম তো মামলা তো চলছে। তারা আপনাকে দেখে আপনাকে ধরেনি? আমার দেখেছিল, আমি দরজাগুলো দেখাইতে দিইনি। ওকে, হেগো থেকে আড়ালদে আড়ালদে চলছি না। ওকে, তখনও কি আপনার বাবা জেলে নাকি তা বের হয়ে গেছে? পরে যখন আমি গেছি তখন আমার বাবা বের হয়েছে। আচ্ছা, আপনার বাবা একটা খুনের জন্য জেল খাটছিল, আর একটা খুন আপনি করে জেলের বাইরে। বলুন তারপর। পরে আমি মনে করেন যখন কি করি, পরে যে গেছি এখন থেকে আমার আব্বা আমার মা আমার মামলার কারণে হ্যাঁ এখন থেকে পলায় করছে। পলায় আসে আমি আবার করছি কি এই জায়গা থেকে ওই আমার বন্ধু দুজন লয়া আবার এলাকায় গেছি। আচ্ছা, এখন লোক এখান থেকে দুজন লয়ে গেছি, পাওয়ার বানাই গেছি, যাই এখন এই এলাকায় মনে করেন যে আমি ট্রাকের স্ট্যান্ডে গিয়া দাও চাই দিত, ওই খাগাজপুর গিয়া আন্দাজ দিত, যাই আমি তো আবদার করতাম বড় ধরনের করলে মাঝ আর কি ধরনের পাইতাম। কি করতেন আপনি, কিভাবে করতেন? চাইতাম দিতে নাহলে মারলাম। কাদের কাছে চাইতেন? এরকম মানুষ দেখা চাইতাম। মানে আমি যদি একটা কেস শুনতে চাই আপনার কাছ থেকে, কাদের সাথে? যেমন এরকম একটা দোকানদার আছে ওই জায়গায়, যেটা আমি প্রথম যেটা করছি এটার কথাই করতেছি। প্রথম যে এখান থেকে যায় যে কাজটা করছি এটার কথাই বলি। একটা দোকানদার ছিল খালিশপুর স্ট্যান্ডের উত্তর পাশে, ওই জায়গায় গেছি আমি আর আমার এই যে থেকে একটা বন্ধু গেছে হয়, আর খুলনার আছে আমার 3 জন বন্ধু, যারা এখনো আছে, কিন্তু আমি ওদের সাথে কোনো যোগাযোগ নাই, আর ওদের নাম আমি বলতে চাই না। ওকে, তারপরে আমরা 4 জন গেছি, লোকটারা দেখা পেলাম যে কাকা সিগারেট দেন একটা, আমার একটা সিগারেট বাইক করে দিল। টাকা দিব না, বাবা টাকা লাগবো না, যাও তুমি ভালো আছো, আইসো কবে? হ্যাঁ কাকা আইসি কদিন আগে। পরে কদিন আগে আইসা তোমার দেখি নাই, থাক ভালো কাছে একটু ভালো চলল, সাবধানে থাকো, তোমার তো বিপদ আছে সামনে। বিপদ আছে? আমার বিপদ আছে মানে কেমন বিপদ আছে? দেখো না কি দিনকাল, দিনকালটা তোর দিনকাল কে দিককাল, এই হলো প্রথম পোল্ট্রি দিল, তোর দিনকালটা কে আগে দিককালি এক্ষণ এই মুহূর্তে টাকা দিবি 10,000 না দিতে পারলাম। তারপরে দোকানে টাকা দিবি 10,000 না দিলে তোর আবার নগদ গুলি করে কোনো কথা নেই। এরকম গোয়া মনে করেন যে এই সময় দিল না,
পরে সময় নিল, পরের দিন দিব, পরের দিন সকালবেলা আমাকে টাকা দিল 4,000। যেভাবেই হোক না কেন আপনারা যেটা করছিলেন যে হ্যাঁ। ঠেকিয়ে ঠুকিয়ে যতটুকু নেওয়া যায়। হ্যাঁ, আর ওই সময় ভাই 4,000 টাকার অনেক মূল্য। ওকে। তারপরে এই টাকা দিয়ে মনে করেন আমি জুয়া খেলতাম, এই এরকম করতাম। আমি গেলাম আপনার ফুলতলা, একটা লোক আমি ফলো করছি, ওরা মনে করেন দৌলতপুর থেকে, আমরা 4 জনে ফলো করছি দৌলতপুর থেকে। আমি দেখছি ওনার ব্যাগের ভিতরে অনেক টাকা আছে, অনেকগুলা টাকা। দেখে আমি আমার বন্ধুরে কইছি, আমার বন্ধু কইছে দোস্ত তাহলে আয় দেখি। দেখা ভাই আমি কোনোদিন ধারণা করতে পারিনি যে এই কাজটা হয়ে যাবো, কিন্তু হয়ে গেছে একটা কারণ। তারপরে গেছি ওনার ফলো করতে করতে এই ফুলতলা পর্যন্ত গেছি। ছেলেটা নেশা করতো সিরিয়াস। ওকে। ছেলেটা ফেন্সিডিল কিনা একটা ফেন্সিডিল খাইলো, দেখলাম চাইছে। আমরা তো যে কোনো স্পটে ঢুকতে পারতাম, জি। আর যে কোনো স্পটে দরজাগুলি খোলা আসছিল। গেছি, গিয়া দেখলাম একটা ফেন্সিডিল নিল, খাইলো। তারপরে এলো একটা স্টিক খাইলো, খাইয়া পুরা ডিম চা দোকানে দুধ চিনি বেশি দিয়ে একটা চা খাইলো। খাওয়ার পরে বাইরে এলো, বাইরে আজ রেল লাইনের উপরে আছে, বলতো রেল লাইনের উপরে আছে। পরে আমরা দইরা বইছি, দইরা বইয়া কই যে টাকা স্যার টাকা দিব না, টাকা দিব না অনেক জোরাজোরি করতে করতে মনে করেন যে আমার যে বন্ধু আসছিল, 2 বন্ধু মনে করেন 2 সাইডেতে স্যার 2 সাইডেতে দাব ধুপ পুষ। আমি মনে করেন যে স্যার টিপ করে খারাপ একটা লাগবে। ওকে। টাকা দিয়ে দিব না, তা না দিলে আমি ওর মাথার ভিতরে ওই যে ব্যাগটা দিয়ে ওর মাথার ভিতরে ওর ব্যাগ দিয়ে একটা মারে দিচ্ছি, বাইরে দিচ্ছে। অন দিচ্ছে এরা লড়েও না চর। আমি মনে করেন যে ওই টাকা নিয়ে চলে আসলাম। ওইখানে টাকা ছিল আপনার 9.5 লাখ। জি। এই আমার লাইফে সবচেয়ে বড় কাজ করছি ওই জায়গায়। 9.5 লাখ টাকা, মানুষ আমরা 4 জন। 9.5 লাখ টাকা থেকে আমি মনে করেন যে 4 লক্ষ টাকা এখানে। ইমাম আপনি যেটা বলছিলেন বলুন। হ্যাঁ, তারপরে ভাইয়া আমি ওর মাথার ভিতরে বাড়িটা দিলাম, লড়েও না চরেও না। আমি ওর টাকা নিয়ে চলে এলাম। ওকে। চলে আসার পরে মনে করেন ওখানে 9.5 লক্ষ টাকা ছিল, আমি ওখান থেকে 4 লক্ষ টাকা আমি নিয়ে নিলাম। 9.5 লক্ষ টাকা পেলেন আপনারা? হ্যাঁ। ওকে। লোক আমরা 4 জন, আমি ওইখান থেকে 4 লাখ টাকা একবার নিলাম। হ্যাঁ, তারপর 3 জনের কাছে টাকা দিলাম, ওই লোক আপনার 5.5 লাখ, মোট 9.5 লক্ষ টাকা। পরে আমি এই টাকাটা নিয়ে কই যাবো টাকার গরমে তো মনে করেন থাকতেই পারি না। টাকাই টাকা, আমার তো কোনো কমতি নেই টাকার। আমি এতটা দিয়ে কি করুম? এই মনে করেন যে এনে যাই জয়সর মনিওয়াল আছে না, জয়সর মনিওয়াল গেলাম আমি। জয়সর মনিওয়াল গিয়ে জুয়া খেললাম। ওকে। জুয়া খেললাম, আমার লগে 4.5 লাখ টাকা আমার লগে। আমি এই 4.5 লাখ টাকার থেকে মনে করেন আমার কিন্তু ওরাও কিন্তু আমার লগে গেছে, তো মোটা আমার লগে 9.5 লাখ টাকা লইয়া গেছি। যাই মনে করেন যে আমরা জুয়া খেলতে গেছি। ওকে। কিন্তু জুয়া খেলতে বসি মতো, জুয়া খেলতে এই টাকা আমরা হারিনি। হ্যান থেকে আমরা আবার 2.5 লাখ টাকা জিততে আনছি। ওকে। তাহলে জিততে আনছি মানে ওই টাকাতে কি করবো আমরা? ওই টাকা আমগো একটা চক্করে করে গেলাম আমরা। দাওয়াল চক্কর আছে না, আমি ইন্ডিয়া দিয়ে ওকে। দাওয়াল চক্করে বললাম ইন্ডিয়া কেন যাবেন? যাবো ঘুরতে যাবো, টাকা আছে হাতে, ঘুরতে যাবো। তো গেলাম ইন্ডিয়া, ঘুরতে যাবো ইন্ডিয়া। ঠিক আছে চলেন যাবো। বেনাপোল বন্ধু গেছি, সারা আমাকে কাপড় থেকে সব খুলে রেখে। ওকে। হ্যাঁ গেছি আমরা। আরেক খপ্পরে পড়েছেন। হ্যাঁ। বাজে লোকের। হ্যাঁ। হ্যাঁ, ওরা আমরা যে খারাপ, এটা আমার তো সিনিয়র খারাপ। ওরা আমাকে ডাক দিছে, আসো তুমি যাবো। একটা ঘরের ভিতরে ঢুকাইলো, দোকানের ভিতরে ঢুকাইয়া, কিন্তু খালি একটা দোকান, সামনে দিয়ে কত সুন্দর মনে করে আটক করা, কত সুন্দর ডিজাইন করা। দোকানের ভিতরে ঢুকায় আমারে, তুমি এখানে বসে, তোমার সাথে কি আছে বের কত, এগুলা চেক করে নিতে হবে। এই কথা করে আমরা সব দেখাইলাম। দেখাইছি মনে করেন টেউরা সব রয়ে গেল। সাথে যে মনে করেন প্যান্টটা কিনতাম, প্যান্টটাও দেয় না। মাথা তো গরম হয়েছে, কেমন করুন কি করুন, আরো তো মারতেই, হয়তো সব কেউ দিয়ে দিছে আমাকে। জি। পরে মনে করেন গা চিন্তা করতেছি কি করুন স্টানে ঘুরা মানে একটা দিন পুরা কাটাইলাম, একদিন এক রাত পুরা কাটাইলাম, খালি ঘুরছি। টাকা পয়সা কি সব ছিনিয়ে নিল? সব লয়ে আছে না, কিছু নেই, দেয় নেই। একটা টাকা যদি বলছে যে তোরা কিছু খাইছে, দেয় নেই। মানে 9.5 লাখ টাকাই আপনাদের কাছ থেকে নিয়ে নিল? 9.5 লাখ না তো ভাই, আরো 11 লাখ। হ্যাঁ, মোট 11 লক্ষ টাকা আমি করতে। কয়জন ছিলেন আপনারা? আমরা 4 জন ছিল। আর ওরা কয়জন ছিল? ওরা মানুষ আছে, ওরা সব মুরব্বী টাইপের, আমার তো পোলা পাইন টাইপ। বেনাপোলে কি আপনাদেরকে ধরেছে? হ্যাঁ, বেনা করে। তারপরে আমার এই করার পর আমার তো মাথা মতো নষ্ট, কি করুম না করুম চিন্তার কোনো পাই না। পরে মনে করেন চায়া খামো কি খাইতো, চাইলে কেউ দেয় মারতে হয় আর উল্টা যা দেখে আমগো দেখলে আসে। তখন আপনাদের সাথে এই পিস্তল ছিল না? কিচ্ছু না, তখন কিচ্ছু নেই। পরে চিন্তা করলাম যে যেমনি ওরে তো খাই আলাম, খালি আমার যে বন্ধু ওরে করলাম যে দোস্ত তোরা 2 জনে খালি ওর খেয়াল রাখি, কোন সময় কই যায়, কই খায়, কি করে। এটা কিভাবে সম্ভব? কারণ আপনাদের কাছ থেকে চিন্তা করে নেবার পরে তো আপনাদের সঙ্গে থাকবে না। না, ওই যে আমার দোকানে ঢুকাইছে। ও ওকে। ওরা তো এলাকার দালালরা মাঝে মাঝে এইসব কিছু কাজ করে। ওকে। পরে যে তুই খালি খেয়াল রাখবি যে ওই কোন দিকটা যায়, কিন্তু শালা এই যে মোটে গালে গেছে সারাদিন আর আয় না। আচ্ছা। পরের দিন কাজে আইসে দেখি, হ্যাঁ সকালবেলায় পোলা ঘুরতেছে, কত সুন্দর ঘুরতেছে কি আরামসে।
আমিও খালি খেয়াল রাখতেছি কোন সময় কি করে কোন সময় কি করে কোন সময় কি করে। দুপুরবেলা খাইতে গেছে বাসায় দেখছি, জি। পরে আবার আইসে খাই এটা দেখছি। হুম। সন্ধ্যাবেলা যে যাওন ধরছে বাসায়, পাগলটা আর যেতে দিনি। এবার আমার যে পরনে গামছাটা ছিল আমি ওই গামছা দিয়ে ওর গলায় আটকাই দিচ্ছি। আটকাই দিয়ে ওই যে রেল লাইনের সাইডে এমন বড় বড় পাথর থাকে, এই এতটুকু সাইজের পাথর থাকে, ছোট ছোট সাইজের পাথর থাকে। ওই পাথর দিয়ে আমি আমার চোখের ভিতরে ইচ্ছা মতো পারাইছি। আমার 3 জনে মিল্লা, ঠিক আছে, আমি ধরে বসি আর 3 জনে মিল্লা পারাইছি। আর এই যে এর আগে যে 2টা হয়েছে দুটার কিন্তু মামলা হয়েছে আমার। আমি ঠিক বুঝলাম না একটা জিনিস, আপনারা যারা আপনাদের কাছ থেকে এত লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে তারা আপনাদের সামনে কেনই বা থাকবে? না, আমাদের সামনে তো ছিল না। তাহলে তাদেরকে আপনি ফলো করবেন কিভাবে? ফলো করার তো সুযোগও নেই। এই যে সেটাই আমি বলতেছি, যেমন উনি যে জায়গায় বসে টাকাটা নিছে আমার কাছ থেকে, হ্যাঁ। কিন্তু আমাদের নিয়ে যাইবো এই কথা বইলা ইন্ডিয়া নিব। জি। জয়শহরের থেকে আমাকে নিয়ে গেছে কিন্তু উনি বাস দিয়ে। হুম। আমরা যশোরের থেকে বাসে করে কিছু না, ওই জায়গায় গেছি। তারপরে আমাদের যে দোকানটার ভিতরে ঢুকাইছে, হ্যাঁ। একটা দোকানের ভিতরে ঢুকাইছে। আচ্ছা। দোকানের ভিতরে এই যে ব্যানার লেখে না মানুষে, জি। যে সাইনবোর্ড লেখে, জি। ওরকম লেখার অনেক কাপড় মধ্যে লেখে আটিশ করা, এরকম অনেক কিছু আছে, হ্যাঁ। আটিশ করা আছে। আর ওই লোকটার গেছে মতনই মনে করেন যে লোকটার দেখে ওরা কইছে যে কি অবস্থা ভাই, ভালো আছেন? আইন বনায় কি মক্কেল লইছেন? এই কথাটা ওই যারা যে দোকানে বসা ছিল এরা ওই কথাটা বলছে। তা বলাকালীন আমরা বুঝতে পারলাম যে এই লোকটার পরিচিত। ও ওকে, ওই পরিচিত লোক দিয়ে ধরছেন। হ্যাঁ, যে এই লোকটা পরিচিত, এই জিনিসটা আমরা কাজ করছি। মানে এই লোকটাকে আপনারা মেরে ফেলেছেন, তাই? হ্যাঁ। ওকে। কিন্তু ওনারে মাইরা লাইছি, কিন্তু ওটার কোনো মামলা হয়নি। এই কাজটা করেছেন আপনার কোথায়? এটা একবার এই বেনা বলি রেল লাইনের উপরে বইয়া ওকে, তারপর? কইরে মনে করেন হ্যান থেকে এই রাত্রি মনে করেন আমরা পোলাম। টাকা তোর পেলাম? হ্যাঁ, না টাকা পাইছি 11 লাখ টাকা? 11 লাখ টাকা পাইনি। তাহলে? ওনার লোক আমরা 45,000 টাকা পাইছি। ওকে। 45,000 টাকা পাই মনে করেন, ওই টাকা নিয়ে আমরা এখন থেকে ওনার সাথে যে 45,000 ছিল ওইটা নিয়ে আমরা এখন থেকে ভোট দিয়ে মনে করেন দুই জায়গা থেকে আপনার বেনাপোল থেকে কিছুক্ষণ আইসি। আমরা তো জায়গা আমরা একটা পরিষ্কার চিনি না, আইসি ওই জায়গায় আইসি। আমরা মনে করেন যে একজনে গিয়া কিছু কাপড় চোপড় কিনেছি, পরে এডি পিন্দা আমরা বাইরে দূর থেকে এখন থেকে আইসি। ওরা টোটালি ল্যাংটা করে ছেড়ে দেয় একটা মানুষের, শুধু একটা গামছা পরে। আর এই কারণে মনে করেন ওই যে গামছাটা আমাকে পরাই দিছিল ওই গামছাটা দিয়ে ওরা মেরে লাইছি। ওকে। তারপরে ওই জায়গা থেকে আমি আসলাম আমাদের দেশের বাড়িতে। আমার মায়েরা তো সবাই পলায় দেশে আয় পড়ছে জি। আমার কারণে। আনার পরে মনে করেন যে আমি বিয়া করলাম। আমার বাপ মা মারে অনেক কইরা বিয়া করেছে, যে ঘরে মায়া নাই তুই বড় পোলা বিয়া কর। ওকে। তারপরে আমার বিয়া করাইল এক জায়গায়। তাই যে জায়গায় বিয়া করেছে মেয়ে আমার চিতে বয়স অনেক বড়। বিয়ার আপনার 6 দিন না 7 দিন পরে ওই লোকটা, ওই যে মেয়েটার আমি বিয়া করেছে ওই লোকটা থাকলো না আমার কাছে। বিয়া করে গিয়ে আমি আর ভাত খাবো না, আমি যাবো না। আমি মনে করেন আবার তো যে সেই একাই ঘোরার পরে এরকম এখন টুকটাক করে ভালোভাবে চলি মা আমার তার উপর রাত্রে গিয়া করাইলো যে বাবা যা হয়েছে তুমি আর জীবনে এরকম করবো না, তোমাদের বাইরে কই তুমি আমার মাথায় আত্মীয় কো, তুমি আর কোনো খারাপই কোনো এইসব বছর এটি করবা না, খারাপই কোনো কিছু করবা না, কোনো খারাপ পথে তুমি যাইবা না। পরে আমি বললাম যে ঠিক আছে মা যাবো না। এই মাল লগে কিরা গাইটা আমি ভাই ভালো হয়ে গেছি। ভালো হয়ে যাওয়ার পরে এই আবার আমি আবার বিয়া করলাম। বিয়া করার পরে এখন মনে করেন যে বিয়ে করছি কত সালে? আমি বিয়ে করছি আমার বাচ্চার বয়স এখন আপনার 7 বছর। আচ্ছা, তো 7 বছর আপনি কি করছেন? আমি 7 বছরের ভিতরে অটো গাড়ি আছে না, হ্যাঁ, আমি অটো গাড়ি চালাই। আবার মাঝে মাঝে হোটেলে কাজ করি, হোটেলের কাজ জানি কিছু টুকটাক, ওকে। হোটেলের কাজ করছি। আবার নিজে কিন্তু ওই সব প্রকারের কাজ আমি কম বেশি করতে পারি। ওকে। যেমন হোটেলের কাজ জানি, গাড়ি চালাইতে পারি, রিক্সা গাড়ি চালাইতে পারি, ভ্যান চালাইতে পারি। এগুলো করে 7 বছর চলছে? এইগুলা করে এই 7 বছর আমি চলছি, টুকটাক ভালোভাবে চলছি। আল্লাহবাগ যেমনি রাখছেন চলছি, কিন্তু কোনো খারাপের ভিতরে যাইনি। এই গত 2 বছর দিয়ে আগে আমার একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? প্রবলেমটা হইলো গিয়া ভাই, আমি একটা অ্যাক্সিডেন্ট করছি। কিসের অ্যাক্সিডেন্ট? ট্রাক অ্যাক্সিডেন্ট। ট্রাক অ্যাক্সিডেন্ট মানে আপনার গাড়ির সাথে? আমার গাড়ির সাথে না। তাহলে বিষয়টা হয়েছে আমি একটা রোড পার ধরছি, দৌড় দিয়া পার হইছি, আমার একটা ট্রাকে মাইরা দিছে। আপনাকে মেরেছে? হ্যাঁ, আমার এই বুকের আড্ডি গুলা যেগুলো সব ধরা যায় এখন, কিন্তু কাগজপাতি গুলা তো আমি আনতাম, আমি তো জানি না। এমন এই যে বাচ্চা কি ভেঙে গেছে? হ্যাঁ, এক একটা প্রতির আড্ডি 2 জায়গায় করে ভাঙছে, পিছন থেকে সামনে থেকে। তারপর সেই থেকে আমি এখন বর্তমান 2 বছর বর্তমান কাজকর্ম করতে পারি না। ওই তাদের আমাদের যে অটো যে ড্রাইভাররা আছে ওরাই ভাই আমার 10 টাকা 20 টাকা করে দেয় মাঝে মাঝে। 2 দিন 3 দিন পর এক ড্রাইভার আমাকে একটা গ্যারেজে 10 টাকা গাড়ি আছে, ও 10 টাকা গাড়ির মনে করেন যে এই যে আজকে গেছি সকালবেলা গেছি, সকালবেলা তো দেয় নাই, গতকালকে এখান থেকে গেছি, তা ওরা 50 টাকা দিছিল। মানে গতকালকে 50 টাকা দিছে, 50 টাকা দিয়ে মনে করেন যে আমি যখন আমি বাবার গাড়ি খাই আর ওই খরচাপাতি আমাদের অটোর যে ড্রাইভার আছে ও থেকে আমি নিয়ে চলি। এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা? হ্যাঁ, এই হলো আমার আপনার বর্তমান। কি যেন আছে, ছেলে না মেয়ে? আমার একটা মেয়ে আছে, আল্লাহর মাল। কয় বছর বয়স? 7 বছর বয়স, কিন্তু ও এখন আমার কাছে থাকে না। কোথায় থাকে? ও আর নানুর কাছে থাকে, ওর মায়ের সাথে আমার সাথে মিল নেই। ওর মার সাথে আপনার সেপারেশন আছেন, ডিভোর্সে আছেন আপনারা?
ডিভোর্স আমি শুনছি যে সে আমায় নাকি ডিভোর্স দিছে, কিন্তু আমার মনে হয় না যে সে কেন ডিভোর্স দিয়েছে? এখানে আপনি কি অপরাধ করেছেন? এইখানে আমার একটা অপরাধ আছে ভাইয়া, যেটা আমার অপরাধ বললে ভুল হইব, যে আমি একটা শয়তানি মানে মানুষ দুষ্টামি কিন্তু করতেই পারে। কি পরিচিত করেছিলেন? মানুষের সাথে এক কথা যদি বলেন, কি করেছিলেন? কোন একটা মেয়ের সাথে জড়িয়েছিলেন? না, কোনো মেয়ের সাথে না ভাইয়া। তাহলে? আমার এই মনে করেন যে তার এই যে ভাবি, তার সাথে আমি শয়তানি করতেছিলাম, দুষ্টামি, সে দুষ্টামি, কিন্তু সে মনে করেন যে তার যে কোনো একটা মানুষের কথা শুই না আপনাকে সন্দেহ করেছে? সন্দেহ করে মনে করেন যে তারপর থেকে আজ পর্যন্ত এই জিনিসটা। কিন্তু ভাই আমি কেন অন্যায় সেই জায়গায় একটা অপরাধের যে প্রায়শ্চিত্ত, সে প্রায়শ্চিত্ত পুরো জীবন জুড়েই থাকে। কেন জানি সৃষ্টিকর্তা আমাদেরকে এই জায়গাগুলোতে কোনো ক্ষমা করেন না। আপনার বুকের পাঁজর ভেঙেছে, কোনো ইনকাম নেই, সন্তানকে আপনি দেখতে পারেন না, স্ত্রী আপনার কাছ থেকে দূরে, আপনার মা কোথায়?